আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ডায়াবেটিস ম্যানেজমেন্ট ওভারভিউ নিয়ে সেমিনারে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর শাহজাদা সেলিম স্যার, সহযোগী অধ্যাপক বিএসএমইউ, এবং ডক্টর সাইফুদ্দিন স্যার, সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ। এই মুহূর্তে আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই ওয়েলকাম স্পিচ নিয়ে আসবেন ডক্টর নাহিদুজ্জামান শাহজাদ স্যার, আমাদের অনারারি ডিরেক্টর জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। স্যারকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে খুব সুন্দর এবং টাইম ডিমান্ডিং একটা টপিক নিয়ে আজকের এই সুন্দর আলোচনা, এবং এই আলোচনায় আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন আমাদের স্বনামধন্য দুইজন প্রফেসর, ডক্টর শাহজাদা সেলিম এবং ডক্টর সাইফুদ্দিন স্যার। তো আসলে ডায়াবেটিস মেলাইটাস একটি খুব বার্নিং ইস্যু। আমি রিসেন্টলি দেখলাম যে প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস এন্ড pre-diabetes in Bangladesh, a systematic review and meta-analysis, বিএমজি জার্নালে, ব্রিটিশ মেডিকেল জার্নালে 2020-এ যেটি পাবলিশ হয়েছে, সেখানে বাংলাদেশে ডায়াবেটিসের প্রিভ্যালেন্স 7.8% এবং প্রি ডায়াবেটিক পেশেন্ট অ্যারাউন্ড 10.1%। তো সেই হিসেবে বাংলাদেশে যদি 16 কোটি মানুষের মধ্যে চিন্তা করি, তাহলে প্রায় 1,24,00,000 ডায়াবেটিক পেশেন্ট এখানে আছে। এবং একই সাথে আমরা যদি বলি যে বাংলাদেশে 90% মুসলমান, তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় এবং মুসলমানরা এই রোজার মধ্যে রোজা করছেন, সেই হিসেবে প্রায় 1,12,00,000 মানুষ এই যারা ডায়াবেটিক পেশেন্ট এবং রোজা করছেন। তো আসলে এই বিশাল সংখ্যক ডায়াবেটিস রোগী এবং বাংলাদেশে ডায়াবেটিস এর যে বিশেষজ্ঞ চিকিৎসক, সেই হিসেবে আসলে এই বিশাল সংখ্যক রোগীকে সাপোর্ট দেওয়া প্র্যাকটিক্যালি আসলে ইম্পসিবল। সেই হিসেবে আমি মনে করি যে আজকের যে সেশনটি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আয়োজন করেছে, এবং এখানে আমাদের বিজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক ওনারা আলোচনা করবেন, যেটি আমাদের জুনিয়র চিকিৎসক যারা এই বিশাল সংখ্যক রোগীদের খুব কাছে থাকেন, ওনাদের জ্ঞানটাকে বাড়িয়ে দেবেন, এবং এটার মাধ্যমে বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের সেবার ক্ষেত্রে একটা বড় ধরনের মাইলফলক হিসেবে আজকের এই লেকচারটি থাকবে আমি আশা করি, এবং এটার মাধ্যমে দেশের একটা বড় ধরনের সেবা হবে। তো আমি আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করা এবং সম্মানিত স্যার দুজন যারা আছেন, ওনারা মূল্যবান সময় দিয়েছেন এখানে সাধারণ চিকিৎসকদেরকে ডায়াবেটিস পেশেন্ট ম্যানেজমেন্ট ইন দ্য মান্থ অফ হলি রমাদান, এই সময় ম্যানেজমেন্টের আপডেট নিয়ে ওনারা কথা বলবেন। এই জন্য ওনাদেরকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সকল চিকিৎসক আজকে দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত চমৎকার একটি সূচনা বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে রামাদান এন্ড ডায়াবেটিস মেডিকেল চ্যালেঞ্জেস, কনসার্ন এন্ড আপডেট এর উপর ম্যানেজমেন্ট ওভারভিউ নিয়ে আসবেন ডক্টর শাহজাদা সেলিম স্যার। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ AI Surab and Dr. Nahiduজ্জামান Sajjad and my co-speaker Dr. Saifuddin. Diabetes management during Ramadan challenges, যদি আমরা বলি ম্যানেজমেন্ট বলি, এটা আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। আমরা অত ডিটেলসে যাওয়াটার সুযোগ কম হবে, আমরা বরং আপডেট এবং কিছু ইনফরমেশন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে নিউ গাইডলাইন আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে সকলকে স্বাগত জানাচ্ছি আমার প্রেজেন্টেশনে। আমি যে অংশটুকু কভার করব এপিডেমিওলজি, ফিজিওলজি অ্যান্ড প্যাথোফিজিওলজি অফ ফাস্টিং ইন ডায়াবেটিস, প্রি রামাদান স্ক্রিনিং অ্যান্ড রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি যে অংশটুকু আলোচনা করবো ম্যানেজমেন্টের এডুকেশন, নিউট্রিশন থেরাপি অ্যান্ড ওরাল ড্রাগস। বাকি পার্টটুকু ডাক্তার এম সাইফুদ্দিন আলোচনা করবেন। At the end of the 2019, International Diabetes Federation published the Diabetes Atlas 9th edition, and they stated that during this time at least 463 million people ranging from 20 to 79 years had diabetes.
and with a increased rate of 51%, that will be 700.2 million in 2045. And globally, the Muslim population, I am coming to the regional distribution, but it is expected that at least 116 million Muslim population with diabetes are fasting this year. The EPIDIAR study, the first multinational study conducted among patients with diabetes who are fasting, found that around 42.8% people with type 1 diabetes mellitus and 78.7% of those with type 2 diabetes mellitus fasted for at least 15 days during Ramadan in 2000. CREED study reported that 94.2% of participants with type 2 diabetes mellitus fasted for at least 15 days, and 63.6% fasted for all days of Ramadan month. The MENA study revealed that 86% of participants with type 2 diabetes mellitus fasted for at least 15 days. So it is very much obvious and clear that the fasting with diabetes poses a huge impact on the management of diabetes, and physicians should be very much keen to manage the patient during this time very promptly with efficiency. Now, the regional distribution, we can find that in North America, only 0.2% population are of Muslim. In Latin America and Caribbean region, only less than 0.1% are Muslim. In Europe, 2.7%. Middle East and North Africa, this is MENA region, 19.8%. Sub-Saharan Africa, 15.5%. And the Asia Pacific, the region we belong to, around 61.7% population are of Muslim community. So the huge Muslim patients who are adult and who like to fast are living in this area. Now, if you look into our local data, this is one real-world study published from by Professor Firuzamin from Bardem. They found that the patients who are coming to Bardem with diabetes, among them around 87.2% Muslims are fasting, but very interestingly, around 58% fasted for whole month, around 23% fasted for more than 15 days, and around 18% fasted less than 15 days. Now, what happened if one patient with diabetes maintain fasting during this time or any other time for a prolonged period? An overall reduction in energy intake of around 240 kilocalorie per day shown during Ramadan fasting. But every time, every physician is trying to disseminate the information that the patient who are fasting should have the same calorie intake as they were taking in non-fasting months. But the actual picture is not similar. There is a gradual shift in the proportion of fuel utilization from carbohydrate to fat as the fasting days progresses. Again, low density lipoprotein and triglyceride levels have been seen to decrease during the Ramadan fasting. Hormonal changes during Ramadan fasting include a reduction in morning adiponectin levels, large increase in the morning leptin levels, and reduction to morning and evening growth hormone levels. Also, a modest reduction in the testosterone level is found in patients with who are fasting during Ramadan. Gut microbiota changes and genetic changes can occur when fasting during Ramadan. Now, pathophysiology that had been occurring in the patient with diabetes is insulin secretion, which promotes the storage of glucose in the liver and muscle as glycogen is stimulated by feeding in non-diabetic individuals. During fasting, circulating glucose levels fall, leading to decreased secretion of insulin. The concurrently levels of glucagon and catecholamine rise, stimulating the breakdown of glycogen and gluconeogenesis. One thing we should keep in our mind that in patients with type 2 diabetes, there is selective beta cell dysfunction, and the secretion of insulin goes down, but there is intact alpha cell producing glucagon. So there is relative increased secretion of
glucagon by the alpha cell in patients with type 2 diabetes mellitus. If fasting becomes prolonged, if the fasting becomes prolonged, the more than several hours, the glycogen stores become depleted and there is increased fatty acid release from adipocytes. And while fasting, insulin resistance deficiency and insulin deficiency can lead to excessive glycogen breakdown, increased gluconeogenesis in patients with diabetes, as well as ketogenesis in patients with especially type 1 diabetes mellitus. Now, the one other thing we can very much assume that during this Ramadan fasting, patient will have altered sleep pattern, altered dietary pattern, and altered physical activity pattern. The sleep pattern are the decreased total sleep time as they are paying more time during this time. Not only that, they have to wake up to have the story at the end of the night. The delayed sleep again that can be imparted in many of the people, and in Bangladesh many people with diabetes or non-diabetes, they like to go to bed after taking the suhoor, and they are not going bed before taking the suhoor. A decreased REM sleep duration and decreased proportion of REM sleep and increased proportion of non-REM sleep. We can see the figure. So what happened again in the patient with without diabetes, their blood sugar is going down, but it is not so low at the end of the day. Especially if we take the it is at the before the iftar time, it is not at the level of hypoglycemia, but in the patients with type 2 diabetes or type 1 diabetes mellitus, at the end of the day, blood sugar goes very low. There is increased chances of hypoglycemia, and as they take iftar, they are very much fond of taking sugary foods as well. So there is a sharp rise of blood sugar. So very low blood sugar and immediate after their very high blood sugar are notorious. Not only that, this glycemic variability is also can contribute to acute complication and chronic complication in patients with type 2 diabetes mellitus or type 1 diabetes mellitus. So keeping every information in mind, we have to approach the patient to manage appropriately for the good glycemic control and as well as reducing the chances of hypoglycemia, hyperglycemia, and other complications. And it will start with Ramadan-focused diabetes education. And the Dar Ramadan guideline this time has given this figure that the Ramadan-focused diabetes education will start with the healthcare professionals who are directly serving the patient and who are also part of the system of diabetes care for the patient. And the main target of the diabetes-focused Ramadan-focused diabetes education will be patient party, and the people who are providing their service to the patient, and also the religious and community leaders should be included in the system so that they can help the system to have good control of blood sugar, and they can provide support, moral support to the patient. So the pre-Ramadan diabetes education should focus on 6 key areas. The risk stratification, I am coming in details, blood glucose monitoring, fluids and dietary advice, exercise advice, medication adjustment, and when to break the fast. So risk stratification, this is the key component of Ramadan-focused educational program. As we have discussed that you can very well predict that at the end of the day there is every chance of hypoglycemia if we go for good glycemic control. So suboptimal control should be targeted. That can also cause a hyperglycemia in patients with diabetes mellitus. And in every time, especially if the weather like that, this is a hot weather, humid weather, there is increased chances of dehydration, and even thrombosis in patients with diabetes. This is very much indicated for patients with poor glycemic control, and the very high blood sugar, especially in type 1 diabetes mellitus, can cause diabetic ketoacidosis. Now, if we consider the landmark study, the EPIDIAR study that found that even in type 1, type 2 diabetes, all are having the increased chances of hypoglycemia and hyperglycemia. Interestingly, the patients with type 1 diabetes mellitus have around 4.7 times higher increased chances of hypoglycemia and 3.2-fold higher chances of hyperglycemia
And type 2 diabetes mellitus has 7.5-fold higher chances of hypoglycemia and 5 times more chances of hyperglycemia. That can be explained that the patients with type 1 diabetes who went for fasting, they took the appropriate assessment and pre-Ramadan counseling before going to fasting. But the patient who had type 2 diabetes mellitus, they were not. They were ignorant. Even then, even some of them did not take any medication at all, and everything contributed to increased chances of hypoglycemia and hyperglycemia as well. Now, again, coming back to Bangladesh, is the Bardim data. They found that the 14.32% developed hypoglycemia who need to break their fast, and 33.26% were symptomatic hypoglycemia, and 1.82% needed hospitalization due to hypoglycemia while fasting with diabetes. So again, taking all the risk factors in consideration for type of diabetes, patient medication, individual hypoglycemia or risk, presence of complication and comorbidities in individual social and work circumstances, and previous Ramadan experience, the DAR Alliance formulated one beautiful calculative risk stratification. We can go for the step by step. The patients who are having type 1 diabetes, they have risk factor 1, risk score 1. Type 2 diabetes is score 2. Duration of diabetes more than 10 years, risk score 1. Duration of diabetes less than 10 years, risk score 0. Presence of hypoglycemia unawareness, risk score 5. Recurrent hypoglycemia, score 4. Daily mild hypoglycemia, score 3. Hypoglycemia 1 to 6 times per week, score 2. Hypoglycemia less than 1 time per week, score 1. And no hypoglycemia history, score 0. Characteristics of glycemic control: HbA1c more than 9%, score 2. Less than 9%, 7.5 to 9%, score 1. And less than 7.5%, score 0. One thing again, we should keep in mind that the overall HbA1c in our country is 8.9%, and around 80% adult patients could not attain good glycemic control or maintain it. So many of our patients will be at the category of score 2. Self-monitoring of blood glucose, SMBG, indicated and but not conducted, score 2. Indicated but conducted suboptimally, score 1, and conducted as indicated, score 0. Acute complication, DK and HSS, score 3 in the last 3 months, DK and HSS in the last 6 months, score 2, DK, HSS in the last 12 months, score 1, and no DK or HSS, score 0. Chronic complication and comorbidities: unstable angina, heart failure, or EGFR less than 30 milliliter per minute, score 6. EGFR 30 to 45 milliliter per minute, score 4. Stable CVD, EGFR 45 to 60 milliliter per minute, score 2. And no CVD or EGFR in the good range, score 0. Pregnancy not within target, score 6.5. Pregnancy with target plus sugar, score 3.5. No non-pregnant women, score 0. Frailty and cognitive function: impaired cognitive function, score 4. Frail, score 3, and more than 70 years old with no home support, score 1, and no frailty or loss in cognitive function, score 0. Physical labor, who are performing intense physical labor, score 1. Sedentary, score 0. Physical previous Ramadan experience, overall negative experience, 1. No bad or positive experience, 0. Fasting hour, if it is more than 16 hours, score 1. Less than 16 hours, score 0. Diabetes treatment modality: multiple daily mixed insulin injection, score 3. Basal-bolus insulin or insulin pump, score 2.5. Once daily mixed insulin, score 2. Glibenclamide, score 1. Glimepiride or MR, glycoside MR or glimepiride or epidiolex, score 0.3. And other therapy not including to sulfonylurea or insulin, score 0. And if a patient has score 0 to 3, low risk; score 3.5 to 6, moderate risk; and score above 6, high risk. So very easily we can calculate, even patient can calculate his or her risk. Now,
if the patient is visiting the physician prior to Ramadan, this is the optimum step. If the patient is coming to the physician, all individuals seeking to fast should visit the physician, especially endocrinologist, diabetologist, or internist, or other physician who under whom he was taking the treatment. Now the physician will assess the patient, and the risk stratification we have shown that this should be done, SMBG and other education should be given to the patient when to perform SMBG, when to take the fast, exercise, fluid and meal planning, and medication adjustment. One by one, we are coming to this one, and now stratified, and everything should be kept in mind to address the patient in an individualized manner. Every patient should be taken in a separate consideration. So detailed medical history should be taken, aspects of diabetes and ability of the self-management should be taken into account, presence of comorbidities, the individual's prior experience in managing diabetes and during Ramadan fasting, the individual's ability to self-manage diabetes and other aspects that can increase the risk, and everything should be consulted, and at the end, the patient should be given the status of the risk. Now, the pre-Ramadan assessment part 2, during Ramadan, the frequency of SMBG needed to be guided by the risk stratification and individualized manner, and I am showing you the appropriate time to measure the blood sugar. Now, the most important one, when to break the fast, if it is less than 3.9 millimole per liter at any time of the day, then patient should break the fast. And again, if it is again above 16.6 millimole per liter, again this is the indication of breaking the fast. And any other symptoms of hypoglycemia or acute illness, again it is the indication of breaking the fast. And at the end, after the Ramadan, post Ramadan assessment, starting from SMBG and everything should be done. Now, blood sugar monitoring. The 7-point blood sugar monitoring is the standard one, especially at the beginning of the Ramadan month. It should be done pre-dawn meal, before suhoor, morning after waking up, midday it may be 11 a.m. or 12 p.m. Mid-afternoon it may be 4 p.m. Pre-sunset or pre-iftar, and towards after iftar, at any time when there are symptoms of hypoglycemia or hyperglycemia or feeling unwell, patients should measure their blood sugar. Now, after measuring blood sugar, what is the target? Pre-iftar target 5 to 7. 2 hours after iftar, less than 10 millimole per liter. Pre-suhoor 5 to 7. 2 hours after suhoor, less than 10. At 12 p.m. more than 3.9. At 3 to 4 p.m. again more than 3.9. At any time it is below 3.9 millimole per liter, the patient should break their fast. Now, the fluid and dietary advice. Studies found that especially the people who are fasting from this area, they are consuming around 63% of their calories during their time of iftar. It is not a healthy practice, but their guideline they have given one flat calorie distribution for men who are at the weight maintenance position. They can take around 1800 to 2200 kilocalorie per day, and who are liking to go for weight reduction, they can consume 1800 kilocalorie per day. Women taller than 160 centimeter, they can consume 1500 to 2000 kilocalorie per day. For weight reduction, it is 1500 kilocalorie per day. Women less than 150 centimeter, the calorie requirement is 1500 kilocalorie per day, and for weight reduction 1200 kilocalorie per day. But the distribution of calorie, the highest calorie should be consumed during 4 times 30 to 40% of the calorie, and iftar can be up to 40 to 50%, but I said that it is around 63% in our area. Iftar snack 10 to 20%, and healthy snack, if any, if maybe dinner 10 to 20%. So some guidance for their appropriate dietary management. The ensure meals are well balanced. 40 to 50% of complex carbohydrates should be in their meal, and 20 to 30% protein and less than 35% fat.
But it is worrisome that during this Ramadan month, the fat content is going up. Include low glycemic index, high fiber foods that release energy slowly before and after fasting. They like granary, bread, beans, rice, etc. Include plenty of fluid, fruits, vegetables, and salad. Minimize foods that are high in saturated fat like ghee, samosas, pakoras, and many others. Avoid sugary desserts and use small amount of oil when cooking, like olive oil, canola oil, and rapeseed oil can be taken. Keep hydrated between sunset and sunrise by drinking water or other non-sweetened beverage, and avoid caffeinated and sweetened drinks. This is one guidance for their calorie diet chart: 1200, 1600, 20,000, and there are several diet charts for several people. But this is one important guidance for their plate model of Ramadan diet given by Diabetes UK and Bangladesh Endocrine Society Diabetes Ramadan guideline also have some guidance for their patients in Bangladesh who are fasting during Ramadan. Now, exercise. Many of the patients with diabetes are advised to perform physical exercise daily, but during Ramadan, if the patient is not willing to go for weight reduction and saying their Taraweeh prayer in full, that can be substituted as their physical activity. But the persons who are willing to go for weight reduction exercise after Taraweeh, they can perform 20 to 30 minutes physical activity. It may be walking, but patients should be informed that during daytime they as less as physical activity can perform. That will be better, especially at the end of the day. After in the afternoon time, they should be very much cautious to perform their physical activity. They are better to not go to perform any physical activity during this time. Now, medication adjustment, I am only covering the oral drugs, insulin and other injection and other complications will be covered by Dr. Saifuddin. Now, changes to metformin use. The patients who are taking once daily metformin, the full dose should be taken during iftar. The patients who are taking twice daily, their dose should be shifted to morning dose to iftar and night dose to suhoor time. The patients who are taking the 3 times metformin, the morning and noon dose should be combined and be taken during iftar time, and the night dose should be taken at suhoor time. And it is better to take the prolonged release metformin during iftar time. Other medications, the acarbose, there is very little chance of hypoglycemia, so there is no need of dose adjustment, same to pioglitazone. And SGLT2 inhibitor, the short-acting insulin secretagogue, daily dose may be reduced or redistributed to 2 doses during Ramadan. A highest dose should be taken during iftar. Liraglutide, lisdexamfetamine, this is not available. Actigenatide, again, not available, but dulaglutide and semaglutide are available in Bangladesh. Those titrated prior to Ramadan, but the titrated dose should be continued during Ramadan month. But the DPP-4 inhibitor dose adjustment is not required, same to SGLT2 inhibitors. Now, many of the patients with type 2 diabetes mellitus are taking sulfonylurea throughout the year. During this Ramadan month, the patients who are taking the once daily sulfonylurea, the full dose should be taken during iftar. The patients who are taking twice daily sulfonylurea, the morning dose should be shifted to suhoor and the night dose should be reduced to half and be taken at suhoor time. The other drugs, the glibenclamide or the first generation sulfonylurea have the highest chances of hypoglycemia. So if the patient can be shifted from the first generation to second generation, like the MR, glimepiride, this should minimize the chances of hypoglycemia during Ramadan fasting. So I am at the end. Thank you for your patient hearing. At the end, we can go for question answer, and we are at the peak of the second wave of COVID pandemic, so stay home, stay safe. Thank you for your patient hearing. Thank you, sir, for your nice and timely demanding update management. ইতিমধ্যে আমাদের মধ্যে জয়েন করেছে আজকের এই অনলাইন সেমিনারের
প্রধান আকর্ষণ আমাদের প্রধান অতিথি চিফ গেস্ট প্রফেসর রেদওয়ানুর রহমান স্যার। আমরা স্যার যদি আমাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলতেন স্যার। Thank you very much for inviting me to be here. আসসালামু আলাইকুম স্যার। I am very happy to be here because my trainee student are presenting. So it's fine. I should not talk many times, so I'll be talking at the end. And now please continue with the presentation. এ পর্যায়ে আমাদের অনলাইন সেমিনারের মূল আরেকটি প্রেজেন্টেশন আছে। এ পর্যায়ে আমাদের মাঝে প্রেজেন্টেশন নিয়ে আসবেন ডক্টর এম সাইফুদ্দিন স্যার, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ, এন্ডোক্রাইনোলজি বিভাগ। ওনার আলোচনার বিষয় প্র্যাকটিক্যাল ইনসুলিন এন্ড ডায়াবেটিস ইন রামাদান। স্যার। Thank you, Dr. Turab. Yes, assalamu alaikum and good evening to ladies and gentlemen. I am Dr. M. Saifuddin, Associate Professor, Department of Endocrinology. Dr. Shahjada Selim has already been discussed regarding all anti-diabetic medication, exercise, diet. I will discuss about the insulin and diabetes management in some special situation. My presentation will be of 25 minutes. So I will discuss about some introductory point about diabetes in Ramadan, how to adjust insulin, how to do self-monitoring of blood glucose, when to break the fast, management of special groups during Ramadan, medical things that invalidate and do not invalidate the fast. I'll show you 2 important cases and some take-home messages. So fasting during Ramadan is one of the 5 pillars of Islam. Ramadan is deeply spiritual time where Muslims devote themselves to their faith. Participation and rewards for good deeds are highest during Ramadan. About 116 million people worldwide with diabetes fast during Ramadan. Recent advancement give opportunity to patient have a normal or near normal life. মানে হলো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে Ramadan is one of the very important pillars. তো these are the sentences taken from the Surah Baqara. আমি একটু পড়ি। রমজান মাস যে মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যাতে সকল মানুষের জন্য রয়েছে হেদায়েত, সৎপথ প্রদর্শন ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি বর্ণনা। কাজেই তোমাদের মধ্যে যে কেহ এই মাস পাবে সে যেন রোজা রাখে, আর কেহ যদি রোগী বা অথবা ভ্রমণরত অবস্থায় থাকে তবে অন্য সময় ওই দিনগুলি রোজা রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দেওয়ার ইচ্ছে করেন, তোমাদের জন্য কঠিন কিছু করার ইচ্ছে করেন না, যেন তোমরা পূর্ণ সংখ্যক দিনগুলি রোজা রাখতে পারো ও মহান আল্লাহ পাকে বরত্ব ঘোষণা করতে পারো। যে হেদায়েত আল্লাহ তোমাদের প্রদান করেছেন তার কারণে তোমরা অবশ্যই তার শুকরিয়া জ্ঞাপন করবে। দ্যাট মিনস one thing is very clear is that the person who are sick or who are traveling are exempted from fasting during Ramadan. So this is a study published in Diabetes Care by American Diabetic Association, যেখানে দেখা যাচ্ছে যে fasting during Ramadan is safe in diabetic patient. So management of diabetes during Ramadan, the most important thing is individualization. Care must be individualized. Safety of fasting is very paramount. Various elements should be considered when quantifying the risk. Risk quantification must be carried out on individual basis, and care must be personalized according to patient specific circumstances. তার মানে বাংলায় যদি বলি রোগী ভেদে চিকিৎসা ভিন্ন হবে। একটা পার্সনের সবকিছু বিবেচনা উইথ কোমরবিডিটি বিবেচনা করে ট্রিটমেন্ট উইল ডিফার ফ্রম পার্সন টু পার্সন। তো ডাক্তার শাহজাদা সেলিম ইতিমধ্যেই খুব চমৎকারভাবে বলেছে হাউ টু অ্যাডজাস্ট অল অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন। আমি ইনসুলিন নিয়ে একটু বলবো। প্রথমেই একটু প্রিমিক্সড ইনসুলিন নিয়ে বলি, কারণ সারা পৃথিবীতেই যে সংখ্যক রোগী ইনসুলিন পাচ্ছে একটা বড় সংখ্যক রোগী ইনসুলিন পাচ্ছে। আমি বাম পাশে একটু এক্সাম্পল দেখিয়েছি যাতে সবার জন্যই বুঝতে একটু সুবিধা হয়। প্রিমিক্সড ইনসুলিনে সাধারণত শর্ট এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন একসাথে মিশানো থাকে। 30-70 মানে হচ্ছে 30% শর্ট অ্যাক্টিং, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এটা আমি এখানে 606 হবে আসলে। তো আমরা সাধারণত প্রিমিক্সড ইনসুলিন দিনে 2 বেলা ইউজ করি, কিন্তু আপনারা অবশ্যই জেনে থাকবেন প্রিমিক্সড ইনসুলিন কিন্তু 1 বেলাও ইউজ করা যায়, 2 বেলাও ইউজ করা যায়, 3 বেলাও ইউজ করা যায়, যদি আমরা 2 বেলা বেশি ইউজ করি। 2 বেলা ইউজ করলে রমজানের সময় ডোজ অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। সকালের ডোজটা চলে যাবে ইফতারে এবং রাতের ডোজটা চলে যাবে সেহরিতে, কিন্তু 20-50% ডোজটা কমিয়ে দিতে হবে, যেহেতু সারাদিন পেশেন্ট না খেয়ে থাকে হাইপোগ্লাইসেমিয়া না হওয়ার জন্য। ডোজ অ্যাডজাস্টমেন্ট হলো আমরা ব্লাড সুগার 5 থেকে 7 এর মধ্যে রাখতে চাইবো, তার চেয়ে বেশি হলে ডোজটা বাড়াবো, তার চেয়ে কম হলে ডোজটা কমাবো। আমি এখানে আবার একটু দেখাচ্ছি। প্রিমিক্সড ইনসুলিন সকালের ডোজটা আমরা ইফতারিতে দেবো এবং বিকালের ডোজটা আমরা সেহরিতে দেবো, কিন্তু 20-50% ডোজটা কমিয়ে দেবো। এছাড়াও আমরা বিভিন্নভাবে ইনসুলিন ইউজ করি। একটা হচ্ছে Basal-bolus রেজিমেন, একটা হচ্ছে স্প্লিট মিক্সড রেজিমেন, একটা হচ্ছে বেজাল অনলি রেজিমেন। আমি বাম পাশে একটু এক্সাম্পল দেখিয়েছি। 3 বেলা শর্ট অ্যাক্টিং এবং 1 বেলা লং অ্যাক্টিং ইউজ করলে যে রেজিমেন হয়, 3 বেলা শর্ট অ্যাক্টিং সেটা হচ্ছে বোলাস এবং 1 বেলা লং অ্যাক্টিং সেটা হচ্ছে বেজাল। সুতরাং এই রেজিমেন্টটা হলো Basal-bolus রেজিমেন, দিনে 4টা পিক হবে।
স্প্লিট মিক্সড ইনসুলিন রেজিমেন অনেক সময় আমরা হসপিটালে ইউজ করি, অথবা যাদের ব্লাড সুগার কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, 3 বেলা শর্ট অ্যাক্টিং, 2 বেলা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অথবা এনপিএইচ। এখানে অনেক সময় আমরা বোতল দিয়ে দেই, রোগীরা মিশিয়ে 3টা পিকের মাধ্যমে দেয়। এটা হচ্ছে স্প্লিট মিক্সড রেজিমেন। শুধু লং অ্যাক্টিং ইনসুলিন পেশেন্ট 1 বেলা পাচ্ছে, সেটা হচ্ছে বেসাল অনলি রেজিমেন। তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট আমরা একটু দেখি। শর্ট অ্যাক্টিং ইনসুলিন গুলোর মধ্যে সকালের ডোজটা চলে যাবে ইফতারে, দুপুরের ডোজটা রোজার সময় অমিট করতে হবে। এটা 2021-এর যে IDF-DAR এর সবচেয়ে লেটেস্ট রিকমেন্ডেশন। আগে আমরা ইফতার তারাবির নামাজের পরে যে খাই তখন দিতাম, কিন্তু এই বছর থেকে আমরা সেটা দিচ্ছি না। শর্ট অ্যাক্টিং রাতের ডোজটা সেহরিতে চলে যাবে, কিন্তু ডোজটা 25 থেকে 50% ডোজটা কমাতে হবে। যেসব পেশেন্ট লং অ্যাক্টিং ইনসুলিন পাচ্ছে, যেমন গ্লার্জিন ডেটামিন পাচ্ছে, এটা সাধারণত আমরা 15 থেকে 30% ডোজটা কমিয়ে নেব। এবং স্প্লিট মিক্সড অথবা অন্য রেজিমেনের পেশেন্ট যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন সেটা ডোজটা সকালের ডোজটা ইফতারে দেবো, রাতের ডোজটা সেহরিতে দেবো, কিন্তু ডোজটা 50% আমরা কমিয়ে দেব। আমি একটা চার্ট দেখাই, তাই আপনাদের জন্য পরিষ্কার হবে। স্প্লিট মিক্সড রেজিমেন, সকালের ডোজটা চলে যাবে ইফতারে, দুপুরের ডোজটা আমরা রোজার সময় অমিট করব, রাতের ডোজটা সেহরিতে যাবে, কিন্তু 25 থেকে 50% ডোজটা রিডাকশন হবে। এনপিএস যেটা, সকালের ডোজটা যাবে ইফতারে, রাতের ডোজটা সেহরিতে যাবে এবং 50% রিডাকশন হবে। আর যেসব পেশেন্ট বেসাল-বোলাস ইনসুলিন রেজিমেন পাচ্ছে, মানে 3 বেলা শর্ট অ্যাক্টিং, 1 বেলা লং অ্যাক্টিং, সকালের ডোজটা যাবে ইফতারে, দুপুরের ডোজটা রোজার সময় আমরা অমিট করব, রাতের ডোজটা সেহরিতে 25 থেকে 50% ডোজটা রিডাকশন হবে। লং অ্যাক্টিং দিনে 1 বেলাই থাকবে, সেটা আমরা সাধারণত রাত 10টায় দিতে পছন্দ করি, সেটার ডোজটা কিন্তু 15 থেকে 30% ডোজটা কমিয়ে দিতে হবে। আমি পরে কেস দেখাবো, যাতে আপনাদের কাছে প্র্যাকটিক্যালি আরো পরিষ্কার হবে। তো হিউম্যান ইনসুলিন এবং অ্যানালগ ইনসুলিন যদি আপনি কম্পেয়ার করেন, হিউম্যান ইনসুলিন আমি একটু আপনাদের বোঝার জন্য একটু দেখালাম। হিউম্যান ইনসুলিন আমরা সাধারণত রেগুলার ইনসুলিন অথবা আর্ট যেটা এবং এনপিএইচ এটা আমরা ইউজ করি। অ্যানালগ ইনসুলিন একটু মডার্নাইজড ইনসুলিন, এটা র্যাপিড অ্যাক্টিং হতে পারে, লং অ্যাক্টিং হতে পারে। র্যাপিড অ্যাক্টিং যেমন লিস্পো, এসপার্ট, গ্লুরাইসিন, লং অ্যাক্টিং গ্লার্জিন, ডেটামিন, ডেগ্লুটেক আমরা ইউজ করে থাকি। আপনি যদি কম্পেয়ার করে দেখেন যেসব পেশেন্ট হিউম্যান ইনসুলিন পাচ্ছে এবং যেসব পেশেন্ট অ্যানালগ ইনসুলিন পাচ্ছে, অ্যানালগ ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কম এবং অ্যানালগ ইনসুলিনে পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়ার ঝুঁকিও কম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যানালগ ইনসুলিন খাওয়ার জাস্ট আগে সাধারণত 5 মিনিট আগে দিতে হয় এবং ভুলে গেলে খাওয়ার 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যায়, কিন্তু হিউম্যান ইনসুলিন সবসময় খাওয়ার 23 মিনিট আগে দিতে হয়। সুতরাং অ্যানালগ ইনসুলিন ডেফিনেটলি বেটার, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, অ্যানালগ ইনসুলিনের খরচ কিন্তু হিউম্যান ইনসুলিনের তুলনায় 2 থেকে 2.5 গুণ বেশি হবে। সুতরাং পেশেন্ট অ্যাফোর্ডেবিলিটি, আপনি যেহেতু বাংলাদেশে প্র্যাকটিস করবেন, পেশেন্ট অ্যাফোর্ডেবিলিটি অবশ্যই আপনি সবসময় অ্যানালগ ইনসুলিন দিয়ে আগে বিবেচনা করবেন। আমরা এমন কোনো চিকিৎসা দিতে চাই না রোগীকে যেটা তার জন্য বার্ডেন হয়ে যায়। কিভাবে আমরা ব্লাড সুগার মনিটর করি, ডাক্তার শাহজাদা সেলিম দেখিয়েছে আমরা 7 বেলা ব্লাড সুগার চেক করতে পারি। আমি সাধারণত আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে কমপক্ষে 3 বেলা চেক করতে বলি। একটা হচ্ছে আমি সেহরি খাওয়ার আগে চেক করতে বলি, তাই আমরা ইফতারে যে প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে এটা যদি বেশি থাকে, তাই ইফতারি প্রিমিক্সড ইনসুলিনটা আমরা একটু বাড়ায় দিই, কারণ ইফতারি প্রিমিক্সড ইনসুলিনের যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এটা সেহরি পর্যন্ত কাজ করে। আমরা বিকালে অথবা ইফতারের আগে একটু ব্লাড সুগারটা চেক করতে বলি। যদি দেখি যে ব্লাড সুগার বেশি থাকছে, প্রিমিক্সড ইনসুলিন যদি পেশেন্ট পেয়ে থাকে, তাই সেহরির সময় আমরা প্রিমিক্সড ইনসুলিনের ডোজটা একটু বাড়াইয়া দিই। আর পেশেন্ট যদি বেসাল-বোলাস রেজিমেন পাচ্ছে, তার মানে সেহরিতে সে শুধু র্যাপিড অ্যাক্টিং পাচ্ছে, তাই আমরা ওই যে রাত 10টায় যে লং অ্যাক্টিং পাচ্ছে সেটা ডোজটা আমরা বাড়িয়ে দিই। আর যেহেতু আমাদের দেশে ইফতার একটু বেশি খাওয়া দাওয়া হয়, 2 আওয়ার্স আফটার ইফতারটা দেখা উচিত। ইফতার যদি বেশি থাকে, আমরা ইফতারে শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা আমরা একটু বাড়াই। কখন রোজা ভাঙতে হবে, ডাক্তার শাহজাদা সেলিম ইতিমধ্যেই বলেছে, ব্লাড সুগার 3.9 কম অথবা 16.7 বেশি, অথবা যদি হাইপোগ্লাইসেমিয়া, কোনো অ্যাকিউট ইলনেস অথবা ফিলিং অফ আনওয়েল হলে আমরা রোজা ভেঙে ফেলতে বলবো। এখানে আমি একটা হাদিস দেখাচ্ছি। রোজা রেখে কোনো ব্যক্তি যদি এমন কোনো রোগে আক্রান্ত হয়ে পেরে যে কিছু দাওয়া পানি না খেলে জীবন নাশের আশঙ্কা হতে পারে, রোগ অত্যন্ত বেড়ে যেতে পারে, তবে এমত অবস্থায় রোজা ছেড়ে দিয়ে ওষুধ সেবন করা জায়েজ। 1 নম্বর। গর্ভবতী মায়েদের যদি এমন অবস্থা হয় যে নিজে বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয়, তাহলে রোজা ভাঙা পারমিটেড। কেহ যদি এমন রোগ আক্রান্ত হয় যে যদি রোজা রাখে তবে রোগ বেড়ে যাবে, দুরারোগ্য হয়ে যাবে, জীবন হারানোর আশঙ্কা হয়, তবে রোজা না রেখে আরোগ্য লাভের পর রোজা রাখাটা পারমিটেড। কিন্তু শুধু নিজের কাল্পনিক খেয়ালে রোজা ছাড়া জায়েজ নয়। যখন কোনো মুসলমান দিনদার চিকিৎসক সার্টিফিকেট দিবেন যে রোজা তার জন্য ক্ষতি করবে, তখন রোজা ছাড়া জায়েজ। রোগী এসে বলবে যে স্যার আমার তো থাইরয়েডের সমস্যা, আমার মনে হয় রোজা না রাখাটাই ভালো হবে, এটা একটা ফেক এক্সকিউজ। বলবে যে আমার তো স্যার সিজারে বাবু হয়েছে, সুতরাং আমার মনে হয় রোজা না রাখাটাই ভালো হবে, এটা একটা ফেক এক্সকিউজ। আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখা তো আমার জন্য মনে হয় স্যার ঝুঁকিপূর্ণ, এটা মোস্ট অফ দ্য কেস এটা ফেক এক্সকিউজ। সুতরাং কোনো রিলিজিয়াস মুসলিম চিকিৎসক যখন
রিস্ক স্ট্র্যাটিফিকেশন দিয়ে ডাক্তার শাহজাদা সেলিম যেটা দেখিয়েছে বলবে যে রোজা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, তখনই রোজা ছাড়াটা জায়েজ। এটা বাইতুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক ওনার একটা স্টেটমেন্ট, যেখানে বলা আছে রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার চেক করা জায়েজ, এতে রোজা কোনো ক্ষতি হবে না, এবং ক্ষেত্র বিশেষে ব্লাড সুগার যদি খুব বেশি থাকে ইনসুলিন ইনজেকশন দিলেও রোজা কোনো ক্ষতি হবে না। এটা ইজিপশিয়ান ফতোয়া ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট, যেখানে বলা আছে রোজা রাখা অবস্থায় চামড়ার নিচে ইনসুলিন ইনজেকশন দেওয়া এবং ব্লাড সুগার চেক করা জায়েজ, এতে কোনো রোজার ক্ষতি হবে না। তো কিছু স্পেশাল গ্রুপসের পেশেন্ট আমরা রোজার আগে আমরা পেয়ে থাকি, আমি আপনাদের একটা একটা বলছি। একটা হচ্ছে প্রেগনেন্সি, ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি আপনার কাছে আসবে, স্যার রোজা রাখা যাবে কিনা। Islam provide all pregnant women with the option not to fast if they feel worried about their own health and fetal well-being. তার মানে ইসলাম প্রেগনেন্ট মহিলাদের রোজা রাখা থেকে এক্সেম্ট করেছে, এক নম্বর কথা। এবং ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি পেশেন্ট যখন রোজা রাখবে তখন হাইপো এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে। কিন্তু বাস্তবতা হলো good number of pregnant women want to observe fast in Bangladesh, and in some communities the social urge to fast during the holy month is so strong that many patients are bound to fast. অনেক সময় সামাজিক চাপ এত বেশি থাকে যে অমুকের বউ রোজা রাখছে না, সুতরাং যার অনেক পেশেন্ট আর বাউন্ড টু ফাস্ট। তো রিস্ক স্ট্র্যাটিফিকেশন চার্টে অনেকগুলো পয়েন্ট, আমি শুধু একটা পয়েন্ট আপনাদের দেখাই। প্রেগনেন্সিতে ব্লাড সুগার যদি টার্গেটে না থাকে 4 পয়েন্ট যোগ করতে হবে, আর যদি টার্গেটে থাকে তাও 2 পয়েন্ট। ডাক্তার শাহজাদা সেলিম ইতিমধ্যেই দেখিয়েছে মোর দেন 3 হলে রোজা রাখাটা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ। যদি রোজা রাখে আমরা অবশ্যই ফ্রিকোয়েন্ট মনিটরিং অফ ব্লাড সুগার করবো, ইফতারের আগে দেখবো, ইফতার এবং সেহরির 1-2 ঘন্টা পর দেখবো, বিকালের দিকে দেখবো, এবং কখনো পেশেন্ট যদি আনওয়েল ফিল করে মানে ফ্রিকোয়েন্ট ব্লাড সুগার মনিটরিংটা আমরা এমফেসাইজ দেবো। এবং আমরা ডায়াবেটিস উইথ প্রেগনেন্ট পেশেন্টদের সবসময় বলবো আপনি রোজা রাখেন বা না রাখেন, জিডিএম এর যে জেনারেল টার্গেট খালি পেটে 5.3, ভরা পেটে 6.7, রোজা আপনি রাখেন বা না রাখেন আপনার টার্গেট কিন্তু বিচ্যুত হওয়া যাবে না। খালি পেটে সুগার 5.3 এবং ভরা পেটে 6.7 কম থাকতে হবে। এবং অবশ্যই কখন রোজা ভাঙতে হবে আমরা সেই এডুকেশন দেবো। ব্লাড সুগার 3.9, কোনো যদি ফিলিং অফ আনওয়েল অথবা বাচ্চা মুভমেন্ট যদি কম পায় তখন রোজা ভেঙে ফেলতে হবে। সুতরাং সামারিতে পেশেন্ট এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি পেশেন্ট যারা ইনসুলিন পাচ্ছে তাদের আমরা ডোজটা অ্যাডজাস্ট করে দেবো। মূল মেসেজ হলো আপনাদের প্রতি, ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি যখন আপনার কাছে রোজা অ্যাডভাইস নিতে আসবে আপনি অবশ্যই তাকে বলবেন রোজা রাখাটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, রোজা না রাখাটাই বেটার। বাট হোয়েন দ্য পেশেন্ট ইনসিস্ট, রোগী যখন আপনাকে রিকোয়েস্ট করবে বা জোর করবে, তখন কিন্তু আমরা চাই না কোনো পেশেন্ট, আমরা কিন্তু পুলিশ না, উই আর দ্য ফিজিশিয়ান, আমরা রোগীকে সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই না রোগী আমার উপদেশে বাইরে গিয়ে নিজে নিজে ডোজ অ্যাডজাস্ট করে হাইপো অথবা হাইপার হয়ে যায়। হোয়েন এনি পেশেন্ট ইনসিস্ট তখন আপনি তাকে অবশ্যই এডুকেশন এবং অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট সর্বোত্তম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে পেশেন্ট কোনো জটিলতার সম্মুখীন না হন। বয়স্ক মানুষরা সাধারণত বিভিন্ন কোমরবিডিটির জন্য ইয়াংদের তুলনায় এমনিতেই রোজা রাখতে পারে না, কারণ রোজা রাখলে তাদের হাইপো এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি অনেক বেশি। সুতরাং আমাদের খুব কেয়ারফুল প্ল্যানিং করতে হবে, ফ্রিকোয়েন্ট মনিটরিং অফ ব্লাড সুগারের প্রতি খুব এমফাসাইজ দিতে হবে, এবং যেসব অ্যান্টিডায়াবেটিক মেডিকেশনে হাইপো হওয়ার ঝুঁকি কম সেগুলোই আমরা সাধারণত চুজ করব, যেমন DPP-4 ইনহিবিটর, এম্পাগ্লিফ্লোজিন, মানে সিক্রেটাগক বা সালফোনিয়া গ্রুপের মেডিকেশনগুলো আমরা একটু কম ইউজ করার চেষ্টা করব ইন কেস অফ এলডারলি পেশেন্ট। যেসব পেশেন্ট সিকেডি এবং সিবিটি আপনার কাছে আসবে রোজা রাখার জন্য, আপনার অবশ্যই জানেন সিকেডি, সিবিটি অথবা স্ট্রোক যদি পেশেন্ট থাকে রোজা রাখাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। সিকেডি স্টেজ 1 to 3 অবশ্যই খুব হাই রিস্ক, 4-5 ইজ ভেরি হাই রিস্ক। সুতরাং এই গ্রুপের পেশেন্টদের আমরা রোজা রাখার জন্য সাধারণত ডিসকারেজ করবো। আমাদের ক্লিনিকের প্র্যাকটিসে আমরা সাধারণত সিকেডি স্টেজ 1 to সাধারণত আমরা উইথ রিস্ক আমরা রোজা রাখার জন্য পারমিশন দেই, কিন্তু স্টেজ 4-5 অথবা পেশেন্ট অন ডায়ালাইসিস ও হিস্ট্রি অফ রেনাল ট্রান্সপ্লান্ট আমরা সাধারণত ডিসকারেজ করি রোজা না রাখার জন্য। তো অনেকের মনে একটা প্রশ্ন যে কি করলে রোজা ভাঙবে, কি করলে রোজা ভাঙবে না। তো আমি কিছু স্টেটমেন্ট দেখাচ্ছি আপনাদের। এটা আমি নিয়েছি মাসমুস আল ফাতোয়া, এটা হচ্ছে ইসলামিক স্কলারদের রিকমেন্ডেশন অফ সৌদি আরবিয়া। তো কি করলে রোজা ভাঙবে, এক হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনে রোজা ভাঙবে। আপনি যদি নিডলের মাধ্যমে কোনো নারিশিং সাবস্টেন্স ধরেন 5% ডিএনএস পাচ্ছেন, রোজা ভাঙবে। কিন্তু আপনি যদি কোনো কোনো অ্যান্টিবায়োটিক পেয়ে থাকেন, ইনসুলিন পেয়ে থাকেন এবং কোনো ভ্যাকসিন পান ইনক্লুডিং কোভিড-19 ভ্যাকসিন, তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না, যেহেতু আপনি কোনো নিউট্রিশন পাচ্ছেন এর মাধ্যমে। তবে একটা জিনিস মনে রাখা দরকার, ধরেন একটা পেশেন্টকে আপনি সেপ্টোএক্সাম 2 গ্রাম করে ওয়ান্স থেকে দিচ্ছেন, এখন কোনটাতে রোজা ভাঙবে কোনটাতে ভাঙবে না এটা আসলে আমাদের পক্ষে বলা খুব মুশকিল। যদি সুযোগ থাকে একটু সেফ সাইডে থাকার চেষ্টা করবেন। আমি বলি না এই কথাটাই যে আপনি প্রত্যেকদিন ইফতারের পর সেপ্টোএক্সাম 2 গ্রাম প্রত্যেকদিন করে দিতে থাকবেন, তার মানে যদি সুযোগ থাকে নন ফাস্টিং পিরিয়ডে দেওয়ার চেষ্টা করবেন।
ডায়ালাইসিসে রোজা ভাঙবে, ব্লাড ডোনেট করে রোজা ভাঙবে, কিন্তু আবার এপিস্টেক্সিস হলে রোজা ভাঙবে না, যেহেতু এটা ইনভলান্টারি। ভমিটিং ডেলিভারিতে রোজা ভাঙবে, মেনস্ট্রুয়েশনে রোজা ভাঙবে। কিন্তু একটা কথা খেয়াল রাখেন, ইট ইজ প্রেফারেবল ফর ওমেন টু কিপ হার ন্যাচারাল সাইকেল এন্ড টু অ্যাকসেপ্ট দ্যাট হুইচ আল্লাহ হ্যাজ গিভেন টু হার এন্ড নট টু টেক এনি মেডিসিন টু প্রিভেন্ট হার পিরিয়ড। মেডিকেশন খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখাটা ইসলামে পারমিটেড না। কিন্তু কোনো পেশেন্ট যদি হয়তো পিল খাচ্ছিল, পরে পোস্ট পিল অ্যামিনোরিয়া, তখন কিন্তু রোজা রাখতে পারবে, দ্যাট ইজ নট এ প্রবলেম। কি করলে রোজা ভাঙবে না? এনেমা, আই ড্রপ, এয়ার ড্রপ, টুথ এক্সট্রাকশন, সাবলিঙ্গুয়াল নাইট্রেট, পেশাই, স্পেকুলাম, ইন্ট্রাইউটারাইন ডিভাইস ইউজেস বাই দ্য গাইনোকোলজিস্ট, ক্যাথেটার, মেডিকেল স্কোপস ও অপিক ডাই, সামটাইমস আইভিইউ বা এই ধরনের এক্সরে করার জন্য আমরা ইউজ করি, ফিলিং, এক্সট্রাকশন, ক্লিনিং অফ টিথ, রিনজিং অফ মাউথ, গ্যাংগ্রিন, স্প্রেইং, রোজা ভাঙবে না। অক্সিজেন অথবা অ্যানেস্থেটিক গ্যাস, ক্রিম, অয়েনমেন্ট, কোনো যদি এনজিওগ্রাম করা হয়, রোজা ভাঙবে না। লিভার বায়োপসি, রোজা ভাঙবে না। যদিও অনেক সময় পেশেন্ট অনেক সিক থাকে, কোমোবিডিটির জন্য আমরা রোজা রাখাটা ডিসকারেজ করি। এন্ডোস্কোপি, সিএসএফ স্টাডি, সাধারণত রোজা ভাঙবে না। তার মানে নিউট্রিশন না পাইয়ে সাধারণত রোজা ভাঙা কঠিন আসলে ইনফ্যাক্ট। তো এতক্ষণ ডাক্তার শাহজাদা সেলিম এবং আমার প্রেজেন্টেশন দেখে আপনারা শুনলেন যে আসলে কি করা উচিত। এখন হোয়াট উই ডু ইন আওয়ার প্র্যাকটিস, আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা প্র্যাকটিসে কি করি, তাই আপনারা বুঝে যাবেন যে আসলে আপনাদেরও কি করা উচিত। একটা পেশেন্ট প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে, এটা আমার প্রথম কেস। মিস্টার এ, 46 বছর বয়স, উনি একজন স্কুল টিচার, ওনার ডায়াবেটিস গত 8 বছর ধরে। বললো যে স্যার আমি মিক্সটার্ট পাচ্ছি, যেটা একটা প্রিমিক্সড ইনসুলিন, সকালে 20, রাতে 14, খাবার আধা ঘন্টা আগে নেই। কমেটেক্সা, মেটফর্মিন 500 মিলিগ্রাম আমি 2 বেলা খাই। বাসায় আমার গ্লুকোমিটার মেশিন আছে, মাঝে মাঝে চেক করি, সব সময় না। কিছু রিপোর্ট উনি নিয়ে এসেছে, ফাস্টিং টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, HbA1c, তার মানে ব্লাড সুগার কিছুটা আনকন্ট্রোল, HGPT ক্রিয়েটিন আবার ভালো আছে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম গত 6 মাস অথবা 1 বছরের মধ্যে কখনো হাইপোগ্লাইসেমিয়া অথবা ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, সেরকম কোনো হিস্ট্রি নাই। ওনার কোনো কমপ্লিকেশন বা কোমোবিডিটিও নাই। একটু অ্যাসমা আছে, মাঝে মাঝে উনি ইনহেলার ইউজ করে। উনি মোটামুটি খাবার দাবার স্ট্রাকচার্ড মিল প্ল্যান ফলো করার চেষ্টা করে, কিন্তু এক্সারসাইজ ইরেগুলারলি করে। ওনার বাসায় ওনার ওয়াইফ এবং 2টা বাচ্চা, 14 এবং 11 বছর। এইটা নিয়ে হিস্ট্রি মানে মাঝে যা হলো, আপনি অ্যাসেস করার চেষ্টা করবেন পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হলে বাসায় ইমার্জেন্সি ট্যাকল করার মতো ক্যাপেবল মানুষ আছে কিনা। বিএমআই ওনার কিছুটা বেশি, ব্লাড প্রেশার ইজ ওকে, গত বছর উনি রোজা রেখেছে, কোনো সমস্যা হয় নাই। তো সুতরাং এই পেশেন্টের জন্য আমার চ্যালেঞ্জ হলো, পেশেন্টের গ্লুকোমিটার আছে কিন্তু ফ্রিকোয়েন্ট ব্লাড সুগার মনিটর করে না, ব্লাড সুগার কিছুটা আনকন্ট্রোল। প্রিমিক্সড ইনসুলিন বেসাল-বোলাসের তুলনায় ব্লাড সুগার আপস এন্ড ডাউন, মানে সুগার আপ ডাউনটা একটু বেশি হয়। আমি ওনাকে রিস্ক স্ট্রাটিফিকেশন চার্টে ফেললাম এবং সবগুলা হিস্ট্রি নেওয়ার পর ওনার স্কোর 5, মানে মডারেট রিস্ক। পেশেন্ট রোজা রাখতে পারবে কিছুটা অ্যাডজাস্টমেন্ট এবং মনিটরিং এর মধ্যে, কিন্তু রোগী চাইলে রোজা না রাখতেও পারে। তো পেশেন্ট আমাকে বললো যে স্যার আমি রোজা রাখতে চাই। আমি ওনাকে কিছু এডুকেশন দেওয়ার চেষ্টা করলাম, কিভাবে ব্লাড সুগার মনিটর করবেন, ডায়েটারি অ্যাডভাইস, এক্সারসাইজ, কখন রোজা ভাঙতে হবে, এবং ওষুধ আমি অ্যাডজাস্ট করলাম। মিক্সটার্ট সকালে 20, রাতে 14, সকালের ডোজটা আমরা নিয়ে আসলাম ইফতারে, রাতের ডোজটা আমরা 20 to 50% কার্টেল করে নিয়ে আসলাম সেহরিতে। আমি পাশে গাইডলাইনটাও দেখিয়েছি। কমেটেক্সার ডাক্তার শাহজাদা সেলিম বলিয়েছে, ডোজ মডিফিকেশনের দরকার নাই। সকালে এবং রাতে যেটা ছিল সেটা আমি ইফতার এবং সেহরিতে নিয়ে আসলাম। ওনাকে আমি বললাম যে আপনি ব্লাড সুগার মনিটর করবেন, ব্লাড সুগার 5 থেকে 7 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং কখন রোজা ভাঙতে হবে সেটাও আমি ওনাকে এডুকেট করার চেষ্টা করলাম। সেকেন্ড কেস এন্ড লাস্ট কেস, মিস্টার বি, উনি 70 বছর বয়সে একজন ইঞ্জিনিয়ার, ধানমন্ডিতে থাকে, বুয়েট থেকে পাশ করা। ওনার ডায়াবেটিস এবং প্রেশার গত 30 বছর এবং সিকেডি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। উনি বেসাল-বোলাস ইনসুলিন রেজিমেন পাচ্ছে, এসপার্ট অথবা নবোএপিড পাচ্ছে, সকালে 14, দুপুরে 14, রাতে 12, যেটা খাওয়া 5 মিনিট আগে নিচ্ছে। গ্রাজিন পাচ্ছে রাত 10টায় 20 ইউনিট। ওনার গ্লুকোমিটার মেশিন আছে, মাঝে মাঝে চেক করে। ব্লাড সুগার ইজ আনকন্ট্রোল, HbA1c ইজ হাই, HGPT is okay, creatinine 2.3, তার মানে EGFR 28, মানে CKD stage 4, ডায়াবেটিস হাইপারটেনশন উইথ CKD stage 4। ওনার 4 মাস আগে একবার হাইপোগ্লাইসেমিয়া হিস্ট্রি আছে। ওনার ডায়াবেটিক কিডনি ডিজিজ অথবা CKD ছাড়া ওনার আইতেও কিছু প্রবলেম আছে। এছাড়া ওনার মাইক্রো অথবা ম্যাক্রোস্কোপিক কোনো কমপ্লিকেশন নাই। উনি মোটামুটি খাবার দাবার ফলো করার চেষ্টা করে সময় মতো, কিন্তু এক্সারসাইজ করে না। ওনার ওয়াইফের বয়স 70, ওনার ক্লাসমেট, উনিও ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করেছে। ওনার আবার চোখে একটু প্রবলেম আছে। ওনার ছেলে মেয়ে সব কানাডা এবং ইউএসএ তে থাকে। বাসায় একটা কাজের মেয়ে আছে, 11 বছর বয়স। তার মানে ইমার্জেন্সি ট্যাকল করার মতো লোক বলে ওনার বাসায় কিছুটা অভাব আছে, সেটা বলাই যায়। বিএমআই, ব্লাড প্রেশার নরমাল। গত রোজায় অবশ্য ওনার ক্রিয়েটিন একটু ভালো ছিল, উনি রোজা রেখেছে, কোনো সমস্যা হয় নাই। সুতরাং এই পেশেন্টের জন্য আমার চ্যালেঞ্জ হলো, পেশেন্টের বয়স বেশি, সিকেডি স্টেজ 4, হাইপোগ্লাইসেমিয়া হিস্ট্রি আছে, এবং প্রবলেম টু ট্যাকল ইমার্জেন্সি অর হাইপোগ্লাইসেমিয়া এট হোম।
তো ওনাকেও আমি রিস্ক চার্টে ফেললাম, ওনার স্কোর আসলো 8, তো হাই রিস্ক। সো আমি ওনাকে বললাম আপনার জন্য রোজা রাখা একদম উচিত না এবং চরম ঝুঁকিপূর্ণ। কিন্তু উনি আমার উপর খুব জোরাজুরি করলো যে না স্যার আমি রোজা রাখবই এবং রাখতে চাই। তো আমি কম্পিউটারে প্রেসক্রিপশন করি, আমি আমার পাশে প্রেসক্রিপশনে পেশেন্টের হিস্ট্রি নিচে লিখে রাখলাম, the patient should not fast, but upon his insist I adjusted the dose of anti-diabetic medication and tried to give him maximum education to reduce the chances of any emergency. নোট করে রাখলাম যাতে ভবিষ্যতে আমি কোনো ঝামেলা বা বিপদে না পড়ি। তো আমি ওনাকেও ব্লাড সুগার মনিটরিং এবং ডায়াবেটিক এডুকেশন দেওয়ার চেষ্টা করলাম, রোজার সময় কি ফলো করবে। ওনার ডোজ অ্যাডজাস্টমেন্টটা দেখেন, সকালের ডোজটা আমি নিয়ে আসলাম ইফতারে, দুপুরের ডোজটা রোজার সময় অমিট হবে, রাতের ডোজটা সেহরিতে আমি বলেছি 25 থেকে 50%, আমি ওনার ম্যাক্সিমাম ডোজ মানে 50%ই কমালাম, কারণ আমার ধারণা ওনার হাইপো হয়ে দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর হিম। লং অ্যাক্টিং ইনসুলিন যদিও আমরা বলেছি 15 থেকে 30%, কিন্তু আমি ওনার ক্ষেত্রে 50% কমিয়ে দিয়েছি, একটু বেশিই কমিয়ে দিয়েছি আমি, যেহেতু আমার একটা ভয় আছে যে দুপুরে অথবা বিকালের দিকে ওনার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি কিছুটা বেশি। তার মানে আমরা আপনাদের যেসব গাইডলাইনই দেখাই না কেন, আপনি যখন ফিল্ডে প্র্যাকটিস করবেন, ডিপেন্ডিং আপন দ্য ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস, কোমরবিডিটি এন্ড ট্যাকেল স্কোপ অফ টু হ্যান্ডেল এনি ইমার্জেন্সি, আপনি ওই পেশেন্টের জন্য এমন ভাবে ডোজ অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। আমি ওনাকে বললাম ব্লাড সুগার 5 থেকে 7, তার চেয়ে একটু বেশি থাকলে আপনার ভয় মানে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই, আপনার জন্য আমার চিন্তা হচ্ছে হাইপো যাতে না হয় এবং কখন রোজা ভাঙতে হবে সেটাও আমি ওনাকে এডুকেট করার চেষ্টা করলাম। সুতরাং টেক হোম মেসেজ ফ্রম মাই প্রেজেন্টেশন, প্রি-রমাদান অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল হু মাস্ট নট ফাস্ট, যা রোজা রাখা একদম উচিত নয়, সেও কিন্তু ইনসিস্ট করবে আপনার উপর যে রোজা রাখবই স্যার। তো আপনি অবশ্যই তার ইচ্ছাকে কিছুটা হলেও মূল্য দেবেন এবং চেষ্টা করবেন তার ডোজটা সেভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ক্ষেত্র বিশেষে আপনার প্রেসক্রিপশনে আপনি নোট রাখতে পারেন, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন ডাক্তার শাহজাদা সেলিম এবং আমি বললাম কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। উইথ কারেক্ট অ্যাডভাইস এন্ড সাপোর্ট ফ্রম হেলথ কেয়ার প্রফেশনাল, অধিকাংশ ডায়াবেটিস রোগী আসলে রোজা রাখতে পারবে। সুতরাং 5 Rs of Ramadan: we should respect the patient, we should risk assessment of the patient, rational revision of anti-diabetic medication, regular follow-up of the patient, and reprisal of therapeutic goals and strategy. তো আপনারা একটু বেশি পড়তে চান, গুগলে গিয়ে IDF টপ প্র্যাকটিক্যাল গাইডলাইন 2021 সার্চ থেকে পেয়ে যাবেন, 333 পৃষ্ঠার একটা গাইডলাইন 2021 এর জন্য, আপনি যদি একটু ইন্টারেস্টেড হন পড়তে পারেন। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম, ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ, ডাক্তার সাইফুদ্দিন এবং ডাক্তার তুরাবকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং এটা আমার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার, প্রফেসর ডাক্তার মোহাম্মদ রিদওয়ান স্যারকে আজকে পেয়েছি চেয়ারপারসন হিসেবে। আমি FCPS মেডিসিন পাশ করি 2012 সালে, স্যারের কাছে আমি লং কেস দিয়েছিলাম, তখনই স্যারের সাথে আসে প্রথম আমার ইন্টারেকশন। অসংখ্য ধন্যবাদ স্যার, সুনাম আমরা সবসময় জানি, স্যার দীর্ঘজীবী হোক এই প্রার্থনাই করি সবসময়। ধন্যবাদ সবাইকে শোনার জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস এন্ড প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন। আমরা রামাদান মাসে ফ্রিকুয়েন্টলি যেসব প্রশ্নের সম্মুখীন হই, স্যার প্রায় তার সবগুলোই ওনার প্রেজেন্টেশনে অতি চমৎকার ভাবে নিয়ে এসেছেন। আমরা যারা আজকে এই প্রেজেন্টেশনে পার্টিসিপেন্ট ছিলাম, আশা করি আমাদের চিকিৎসক হিসেবে আমরা এই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবো। স্যার ইতিমধ্যে আমাদের অনেক পার্টিসিপেন্ট বিভিন্ন ধরনের কোশ্চেন করেছে। স্যার এই কোশ্চেন গুলোর প্রশ্নোত্তর সেশন স্যার কি আমরা এখন পরিচালনা করবো কিনা স্যার? ধন্যবাদ। প্রথম কোশ্চেন ডাক্তার হাফিজ জিজ্ঞেস করেছেন, মিক্সচার 30-70 যদি পেয়ে থাকে পেশেন্ট, এটা রোজার সময় কখন ইউজ করবে? আমি ইতিমধ্যেই বলছি, রোজার সময় প্রিমিক্সড ইনসুলিন আমরা ইফতার এবং সেহরিতে ইউজ করি। সেহরিতে সাধারণত সেহরি খাওয়ার 15-20 মিনিট আগে আমরা দিতে বলি। আর ইফতারের সময় আমরা প্রথমে বলি যে পানি খেয়ে রোজা ভাঙবেন, ইনসুলিন দেবেন, সাথে সাথে অর্ধেকটা ইফতার করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে এসে তারপর বাকি ইফতার করবেন। থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার শাহজাদা সেম প্লিজ, নেক্সট কোশ্চেন। তাসনিম শওকত প্রশ্ন করেছেন, মাই পেশেন্ট টেক দিনাটেপ in morning before meal and sitaglin after dinner. What should be the timing in Ramadan? এখানে এটা কিন্তু একদিক থেকে ভালো, কিন্তু একটা জিনিস হয়েছে, দুটো রকমের DPE4 ইনহিবিটর কিন্তু পাওয়ার কথা না, এখানে দুইটা পাচ্ছে, একটা পাবে। আর DPE4 ইনহিবিটরের সাথে যদি মেটফরমিন কম্বিনেশন থাকে, দুটো মিলেই কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার চান্স খুবই কম, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিও কম। তবে
যদি কোনো পেশেন্ট একটা ওষুধ পায় ডায়াবেটিসের কারণে, সেই ওষুধটা উনি ইফতারের সময় পাবেন। যদি দুইটা ওষুধ পায় তাহলে কোন ধরনের দুইটা ওষুধ পাচ্ছে সেটা বিবেচনা করা হবে। কিন্তু প্রধানত যেহেতু উনি সারা দিন খাবেন না, রাতেই খাবেন এবং ব্লাড সুগার কমাবার ওষুধগুলো, তাহলে যদি আমি ইফতারে দিই তাহলে যা কিছু কমাবে রাতের বেলাতেই হবে, দিনের বেলা হাইপোগ্লাইসেমিয়া কম থাকবে। এটা একটি জেনারেল রুল। আরেকটা জিনিস বলে রাখি সবাইকে, যদিও প্রেজেন্টেশনে বলেছি তবুও খুব সিম্পলিফাইড ইনফরমেশন হলো, সকালবেলার ওষুধ যা ছিল, ডায়াবেটিসের ওষুধের কথা বলছি, সকালবেলার ওষুধ যা ছিল সবগুলো ইফতারে চলে যাবে, রাতের ওষুধগুলো সেহরিতে চলে যাবে। এখন ওই ওষুধগুলো কোন ধরনের ওষুধ তার উপরে নির্ভর করবে যে কমাতে হবে কি হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন ডাক্তার আবুজাউ গিফাই, উনি আমাকে জিজ্ঞেস করেছেন প্রিমিক্সড ইনসুলিন কি খাবার 30 মিনিট আগে দিতে হবে কিনা। আমি ইতিমধ্যেই বললাম সেহরিতে খাবার 30 মিনিট আগে দেওয়াটা বেটার, সময় না থাকলে 15-20 মিনিট আগেও দিতে পারেন, কিন্তু ইফতারি 30 মিনিট আগে দেওয়াটা প্র্যাকটিক্যালি কিছুটা ঝুঁকি আছে। এক হচ্ছে শেষ বিকেলের দিকে পেশেন্টের ব্লাড সুগার এমনিতেই কিছুটা কম থাকে, আপনি ইনসুলিন দিয়ে ইফতারে আজান দেওয়ার আগেই তার হাইপো হয়ে যাওয়া অনেক সময় একটা ঝুঁকি থাকতে পারে। সেই জন্য আমরা বলি প্রথমে পানি অথবা শরবত খেয়ে রোজা ভাঙবেন, ইনসুলিন দেবেন, সাথে সাথে অর্ধেকটা ইফতার করবেন, নামাজ পড়বেন, তারপর এসে বাকি ইফতার করবেন। মানে কিছুটা ডিরেসমেন্ট হচ্ছে আমাদের স্বাভাবিক ইয়েছে, কিন্তু রোগীর বেটারমেন্টের জন্য আমরা এটাই ফলো করার চেষ্টা করবো। আর যেসব পেশেন্ট অ্যানালগ ইনসুলিন পাচ্ছে সেগুলো তো ইফতারে জাস্ট মানে পানি খেয়ে রোজা ভেঙে দিয়ে আপনি সাথে সাথে খেলেও কোনো সমস্যা হচ্ছে না। যদিও প্রিমিক্সড ইনসুলিনে কিছুটা গ্যাপ রাখাটা বেটার, কিন্তু আমরা রোজার সময় সাধারণত ইফতারের সময় আমরা সাধারণত বলছি আপনি অর্ধেকটা ইফতার সাথে সাথে খেয়ে ফেলাটাই ওয়াইজ হবে। থ্যাংক ইউ। ডক্টর মন প্রশ্ন করেছেন যে তার মা লিপিটা, এটা একটা সিটাগ্লিপটিন ট্যাবলেট মেটফরমিন কম্বিনেশন 50/500 খাচ্ছে, এটা কিন্তু আগেরটার মতো। এই ওষুধটা এমনিতে অন্য কিছু চেঞ্জ করতে হবে না এবং সবচেয়ে ভালো হবে উনি ইফতারের সময় খান। কিন্তু আরেকটা জিনিস আগে বোঝাতে পেরেছে কিনা, যে ডায়াবেটিসের সকল রোগী যারা রোজা রাখবেন তাদেরকে রোজার আগে থেকে ডায়াবেটিসের নিয়ে কিভাবে নিরাপদে রোজা রাখা যায় সেজন্য প্রি রামাদান এডুকেশন দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং তার মধ্যে কিন্তু রিস্ক স্ট্র্যাটিফিকেশন, ডোজ অ্যাডজাস্টমেন্ট, ড্রাগ অ্যাডজাস্টমেন্ট এবং রমজান মাসে কিভাবে উনি ব্লাড সুগার মনিটরিং করবে, এগুলো সবকিছু শেখানো হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। এবার তো রোজা শুরু হয়ে গেছে, তৃতীয় রোজা, তাহলে আগামী বছর যারা রোজা রাখবেন তারা কমপক্ষে 8 সপ্তাহ, সবচেয়ে ভালো হয় 12 সপ্তাহের আগে যে ডাক্তারের কাছে গিয়ে ওনার কারেন্ট কন্ডিশন, রোজা রাখতে গেলে কিভাবে আগাতে হবে সেটা যদি পরামর্শ নেন সবচেয়ে নিরাপদ হবে। ধন্যবাদ ডাক্তার মন। ধন্যবাদ। ডাক্তার মুন একটা প্রশ্ন করেছে, আমার আম্মু ভিপিটা এম পাচ্ছে 50/500 মিলিগ্রাম সকালে এবং রাতে, এবং ডাক্তার শাহজাদা সেলিম ইতিমধ্যে এটা পরিষ্কার করেছে যেসব পেশেন্ট মানে DPP-4 ইনহিবিটর এবং মেটফর্মিন এদের ডোজ কিন্তু ঠিক থাকবে ইফতারিতে। যদি ভিপিটা এম সকালে এবং রাতে পেত, রোজার সময় এটা ইফতারি এবং সেহরিতে চলে আসবে। থ্যাংক ইউ স্যার। ডক্টর চাঁদনি হ্যান্ড রেজ করেছেন স্যার। চাঁদনি প্রশ্ন করেছেন, হ্যাঁ ওনাকে অ্যালাউ করেন। আমরা সরাসরি কিছু প্রশ্ন নেই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, HbA1c কত লেভেলের উপরে গেলে ইনসুলিনটা স্টার্ট করা উচিত? ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন। এখানে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বাংলাদেশের অবস্থান কিন্তু খুব সুবিধাজনক নয়। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে কখন ইনসুলিন নেওয়া হবে। গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, many of the patient who should be on insulin but they are not getting, তাহলে এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সুবিধা হবে। তাহলে এখনকার যে রিকমেন্ডেশন গুলো গ্লোবালি আছে, আমাদেরও ইনসুলিন রিকমেন্ডেশন আছে, সেখানে HbA1c যদি নতুন পেশেন্ট ধরি যেখানে হাইপারগ্লাইসেমিয়ার কোনো সিমটম নেই, এখন অ্যাকিউট কোনো কমপ্লিকেশন নেই, স্টেবল পেশেন্ট, তাকেও কিন্তু 9% উপরে হলে HbA1c তাকে ইনসুলিন শুরু করতে হবে। কিন্তু 10-এর উপরে এবং যাদের হাইপারগ্লাইসেমিয়ার সিমটমস আছে দে শুড রিসিভ মাল্টিপল ডোজ ইনসুলিন, তাহলে একটা লং অ্যাক্টিং ইনসুলিন, একটা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, অথবা প্রিমিক্সড ইনসুলিন হবে। এবং তাহলে যে রোগীগুলো বহুদিন যাবত ওরাল ড্রাগ পাচ্ছেন, ওরাল অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে রিকমেন্ডেশন হলো তারা যখন কয়েক মাস বা কয়েক বছর যাবত ট্যাবলেট পাচ্ছেন এবং HbA1c 7%-এর নিচে আনা যাচ্ছে না, তাহলে এটাও একটা ইনসুলিন দেওয়ার কন্ডিশন। আরো অনেকগুলো কারণ আছে, সেগুলো হয়তো আমরা অন্য সময় আলোচনা করবো। আমি আপনাকে অনুরোধ করবো ডাক্তার, আপনি যদি সুপরিষ্কার ধারণা পেতে চান ইনসুলিন দেওয়ার, আমাদের বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির ইনসুলিন গাইডলাইন আছে, এটা কিন্তু আপনি অনলাইনেই পাবেন, আমাদের ওয়েবসাইটেও পাবেন, ইন্টারনেটেও পাবেন। ধন্যবাদ আপনাকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, ডাক্তার রাকিব হাসান প্রশ্ন করেছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা আমরা 3 বেলা ইউজ করি, লাঞ্চের ডোজটা বোঝার সময় অমিট করবো কিনা? হ্যাঁ, 2021 আইডিএফ ডাবের যে একদম রিসেন্ট রিকমেন্ডেশন, এই ক্ষেত্রে বলা হচ্ছে সকালের ডোজটা ইফতারে যাবে, লাঞ্চের ডোজটা রোজার সময় অমিট করবেন, এবং রাতের ডোজটা সেহরিতে 20 to 50% ডোজটা রিডাকশন করে দিতে হবে। ধন্যবাদ। এখানে ডাক্তার সাহেবের সাথে আমি একটা জিনিস অ্যাড করার সুযোগ নিচ্ছি, সেটা হলো যে আইডিএফ ডাব যেটা করেছে ওটা কিন্তু অনেকটা ভালো, কিন্তু কিছুটা ব্যাপারও আছে। যেমন ম্যাক্সিমাম ডায়াবেটিসের রোগী অন্যরা অনেকে উনি ইফতার করে আর সেহরি খায়। যদি তাই হয় তাহলে ডিনারের সময় তার ইনসুলিন কিভাবে দিবেন? কিন্তু যে রোগীগুলো ইফতারও করছে, ডিনারও করছে, সেহরি খাচ্ছে, এবং যাদের একটু বেশি পরিমাণ ইনসুলিন লাগে, তাদেরকে যদি আমরা ওই ডিনারের সময় ইনসুলিনটা অফ করে দিই তাহলে কিন্তু ব্লাড সুগার অনেক বেশি থাকার একটা সম্ভাবনা থেকে যাবে। তাহলে এটা কিন্তু ওই ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য পেশেন্ট, তার মধ্যে ওনার লাইফস্টাইল, ফুড প্যাটার্ন, তাহলে আপনাকে খুব স্পষ্ট জিজ্ঞাসা করতে হবে যে রমজান মাসে আপনি রাতের বেলা কয়বার খান? 2 বার, 3 বার? কেউ বলে যে আমি ডিনারে শুধু একটা ফল খাই, কথা বলছি। কেউ বলছে যে আমি ডিনারে অনেক খাই। তাহলে ওইটাকে বিবেচনা করে ওষুধটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি পেশেন্ট ইরেগুলার হয়, যে মাঝে ডিনার করে মাঝে করে, তাহলে কিন্তু ইনসুলিন দিতে পারবেন না। যদি উনি খুবই কম খায় তাহলে দিতে পারবে না, কিন্তু মোটামুটি বা ভালো পরিমাণে ডিনার করে তাহলে কিন্তু যারা ওই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন 3 বার পাচ্ছিলেন তাহলে ডিনারটা রাখতে হবে। কারণ কত রাখবেন, ডোজ কিন্তু কমাতে হবে, আর অ্যাটলিস্ট 50% এর নিচে নামতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। ডাক্তার মন জিজ্ঞেস করেছে ওনার আম্মা কমপ্লিট XR30 খাচ্ছে ওয়ান স্টেজে, আর গ্লিপিটা এম খাচ্ছে, ডায়াবেটিস খালি পেটে 5, ভরা পেটে 12, কিন্তু সাইন সিমটম অফ হাইপোগ্লাইসেমিয়া চলে আসে, কি করা উচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক রোগী আপনাদের কাছে আসে বলবে যে স্যার আমার ডায়াবেটিস যখন 14 থেকে 16 থাকে আমার খুব ভালো লাগে, ডায়াবেটিস 10-এ আসে আমার খারাপ লাগে। ইটস এ সাইন যে পেশেন্টের ব্লাড সুগার হয়তো কখনোই কন্ট্রোলে ছিল না। আমি রোগীদের সাধারণত যেটা বলি যে ডায়াবেটিস 8-10-এ আসে আপনার হাইপোলাইক সিমটম হয়, তার মানে হচ্ছে আপনার ডায়াবেটিস সবসময় আনকন্ট্রোল ছিল, আপনার বডি হাই ডায়াবেটিসে অভ্যস্ত হয়ে গেছে, যাতে সুগার যখন একটু নিচে আসে তখনই আপনার হাইপোলাইক সিমটম হচ্ছে, এটাকে আমরা বলি রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া। এইসব ক্ষেত্রে চিকিৎসা হলো আপনাকে ব্লাড সুগার, আমি রোগীদের বলি আপনার ব্লাড সুগারটা আমি ভালো কন্ট্রোল করব আপনার সহায়তায়, তখন দেখবেন যে আপনার ডায়াবেটিস 7-8-এ থাকলে আপনার ভালো লাগছে, এবং 13-14 হলে তখন একটু খারাপ লাগছে। সুতরাং যেসব পেশেন্ট রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া হবে, মানে ডায়াবেটিস 8, 9, 10, 11-তেই হাইপোলাইক সিমটম হবে, বুঝবেন তাদের ব্লাড সুগার আসলে রিয়েলি আনকন্ট্রোল। থ্যাংক ইউ। ডাক্তার সাবিনা একটা প্রশ্ন করেছেন, ওটার উত্তরটা দিচ্ছি। এটা একটি ভালো প্রশ্ন, অনেকের জন্য কিন্তু এরকম সাথে মিলে যায় যে একজন ওনার মামা ডায়াপ্রো পাচ্ছে, যেটা 80 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা, রমজানের আগের দুধের কথা বলছি, সাথে লিনাগিপ্টিন মেটফর্মিন কম্বিনেশন 2.5/500 2 টাইমস পাচ্ছে। এটা আসলে 2 টাইমস দিতে পারা যায়, কিন্তু আমরা যদি 5 মিলিগ্রাম লিনাগিপ্টিন দেই, মেটফর্মিন দিই, তাহলে সেটাও করা যাবে। কিন্তু এখানে ইফতারের সময়, রোজার সময় কি করবো? দেখেন ওনার ইফতারের আগে 4.6 ছিল, তাহলে এটা কিন্তু একটা ওয়ার্নিং, 5 এর নিচে নেমে গিয়েছে। তাহলে এটাকে খেয়াল রাখতে হবে যে আরো নিচে নেমে যায় কিনা। 3.9 এর নিচে গেলে অবশ্যই রোজা ভাঙতে হবে। সেই ক্ষেত্রে ওই যে চেঞ্জটা হবে ডায়াপ্রো 80 মিলিগ্রাম, এটার ক্ষেত্রে এখানকার বড় স্টাডি আছে, আমাদের বাংলাদেশেও আমরাও তার পার্ট ছিলাম। সেই ক্ষেত্রে এটা লং অ্যাক্টিং ডায়াপ্রো পাওয়া যায়। আমরা একটু আগে দেখেছিলাম যে যেগুলো লং অ্যাক্টিং সেগুলো কিন্তু সুবিধা আছে সালফোনারিয়া, তাহলে ইফতারে একটা দেওয়া যাবে। যদি আপনি দুটা দিতে চান তাহলে একটা ইফতারে দিবেন, অর্ধেক সেহরিতে দিবেন। আর লিনাগিপ্টিন মেটফর্মিনের কম্বিনেশনে এটা কিন্তু কোনো সমস্যা নাই, উনি একটা সেহরিতে খাবে, একটা ইফতারে খাবে। সে ব্লাড সুগার চেক করতে হবে, এবং এর সাথে ওনার যে বাকি ড্রাগ গুলো, হাইপারটেনশনের ড্রাগ গুলো যদি উনি ডায়াবেটিস না পায় তাহলে ঝুঁকি কম। কিন্তু এই যে আইএইচডি আছে, এই রোগীটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি হলে ঝুঁকি বেশি। তাহলে 4.6 ওনার জন্য নিরাপদ নয়। 5 এর উপরে, মিলিমোলের উপরে রাখাটা আমাদের টার্গেট করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি ডায়াপ্রো একটা শুধু ইফতারে রাখেন, আর লিনাগিপ্টিন মেটফর্মিন কম্বিনেশন ফুল ডোজ রাখেন। ধন্যবাদ। ডাক্তার শওকত রিফাত, উনি একজন মেডিকেল স্টুডেন্ট, ওনার মা ডায়াবেটিক, 14 ইউনিট করে ভাইব্রিয়ানটা, যেটা গ্রাডজিন পাচ্ছে প্রতিদিন রাতে, এবং এম্পাগলিফ্লোজিন 10 মিলিগ্রাম পাচ্ছে সেহরিতে, এবং সারাদিন ওনার ডিজিনেস থাকছে। তো ডাক্তার শাহজাদা সিং ইতিমধ্যেই খুব চমৎকার করে বলছে যেসব পেশেন্ট এম্পাগলিফ্লোজিন পাবে ডোজ মডিফিকেশন করার দরকার নেই, কিন্তু দিতে হবে হচ্ছে ইফতারে, নট সেহরিতে। কারণ এম্পাগলিফ্লোজিনে কিছুটা ডিহাইড্রেশন হওয়ার একটু ঝুঁকি থাকে, যার ফলে হয়তো ডিজিনেস হচ্ছে। আপনি এম্পাগলিফ্লোজিন যেটা সেহরিতে দিচ্ছেন এটা ইফতারে দিবেন, এবং যেহেতু এম্পাগলিফ্লোজিন কাজ করে হচ্ছে ইউরিনের সাথে গ্লুকোজ বের করে নেয়, সেই গ্লুকোজ কিন্তু কিছু ইউরিনও বের করে নেয়, ফ্লুইড, যার ফলে ডিহাইড্রেশন অথবা হাইপোটেনশনের একটা ঝুঁকি থাকে। আমরা বলি নন ফাস্টিং পিরিয়ডে, মানে ইফতার থেকে সেহরির মাঝামাঝি পিরিয়ডে
500 থেকে 1000 ml ফ্লুইড একটু এক্সট্রা খাওয়ার জন্য। সুতরাং একটু বেশি করে পানি খেতে বলবেন এবং এম্পাক্সিফ্লোজনের ডোজটা সেহরিতে না দিয়ে ইফতারে দিবেন। আমার ধারণা ওনার ডিজিনেসটা কমে আসবে। ধন্যবাদ। মিস্টার ওয়ারেস, ডাক্তার ওয়ারেস একটা ভালো প্রশ্ন করেছেন, ডাক্তার কিনা বুঝতে পারছি না। মেডিকেশন ছাড়া একজন রোগী ব্লাড সুগার কন্ট্রোল করতে চায়, এটা কিন্তু ও ভালো বলছে এই কারণে এটা বহু রোগীর মনের প্রশ্ন। এটা মানে বিভিন্ন কারণে উনি মেডিকেশন ছাড়া করতে চায়। তার মধ্যে অনেকের মনে ভয় থাকে যে ওষুধ যদি শুরু করি তাহলে তার বন্ধ করা যাবে না। আসলেই কিন্তু যাওয়ার সম্ভাবনা কম, কারণ ডায়াবেটিস এটা প্রোগ্রেসিভ ডিজিজ, ওষুধ বরং কমার চেয়ে বাড়ার সম্ভাবনা বেশি। কিন্তু তাহলে পারা যাবে কিনা, তাহলে যে রোগীগুলো ডায়াবেটিস যখন ধরা পড়লো তখন যদি HbA1c খুব বেশি না থাকে, 6.5% থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে পারা যাবে সম্ভাবনা কম। কিন্তু একটা চেষ্টা করা যেতে পারে কখন, যদি আদার কোনো কমপ্লিকেশন নেই। কিন্তু বাংলাদেশের আমাদের যতগুলো স্টাডি হয়েছে দেখা গেছে যে অ্যাটলিস্ট 30% অফ দ্য পেশেন্ট এট দ্য টাইম অফ ডিটেকশন অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, অন্য কমপ্লিকেশনও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আরো কমে গেল। কিন্তু তাদের রুটিন অন্য কোনো কারণে টেস্ট করে ইনসিডেন্টালি ধরা পড়লো যে HbA1c 6.5%, সেই রোগীদেরকে যদি উনি লাইফস্টাইল, ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি পুরোটা মেনে চলতে পারে এবং ওনার যদি অন্য কার্ডিওভাস্কুলার রিস্ক খুব বেশি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই কাজটা কিন্তু করা যেতে পারে। এবং যদি এটা কিন্তু বহু দেশের ফাইন্ডিংস তো আছে যে ডায়াবেটিসের রোগীদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করে কিছু সময় হলেও 2 বছর মিন টাইম যেটা দিয়ে আমরা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারি। কিন্তু পারা গেল কিনা সেটা অ্যাসেসমেন্ট করতে হবে টাইম টু টাইম। আচ্ছা, ডাক্তার তানভীর হাসান চৌধুরী প্রশ্ন করেছেন, যেসব পেশেন্ট 3 বেলা খায় রোজায় তাদের 3 টাইমস ইনসুলিন পেলে 3 টাইমস কি দিব, দিলে ডিনারের সময় কি ডোজ রিডাকশন রাখবে? তো আমার প্রেজেন্টেশন এবং ডাক্তার শাহজাদা সেলিমের ডিসকাশন থেকে এটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছেন। IDF এর নতুন রিকমেন্ডেশন হচ্ছে সকালের ডোজটা ইফতারে দিবেন, লাঞ্চের ডোজটা অমিট থাকবে, রাতের ডোজটা সেহরিতে দিবেন 20 to 50% ডোজ রিডাকশন করে। আর ডাক্তার শাহজাদা সেলিম যেটা খুব ইম্পর্টেন্ট কথা যোগ করলো, আপনি যদি মনে করেন যে রাতের বেলা পেশেন্ট খাচ্ছে বা কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড একটু বেশি হচ্ছে, ব্লাড সুগার আনকন্ট্রোল থাকার সম্ভাবনা থাকে, ওই পেশেন্টের ক্ষেত্রে আপনি রাতের বেলা দিতে পারেন। ধন্যবাদ। ডাক্তার মুহাইমিন প্রশ্ন করেছেন যে DDM পেশেন্ট শুধু MNT দিয়ে, যাদের এক্সারসাইজ দিয়ে ফাস্টিং ব্লাড সুগার কন্ট্রোল, ফাস্টিং হোয়েন উইল সুইচ টু ইনসুলিন ইন পেশেন্ট উইথ DDM, মানে উনি যেটা বলতে তার মনে হচ্ছে যে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করে ব্লাড সুগার কন্ট্রোল আছে, তাহলে রোজা রাখলে কি করতে হবে অথবা ইনসুলিন কখন দিতে হবে। তাহলে যদি এটা আর্লি ধরা পড়ে, যেমন DDM হলো সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার ডিসঅর্ডার, তাহলে যদি এরকম কারো 17, 18, 19 সপ্তাহে ধরা পড়ে, এই রোগীটার কিন্তু শেষ পর্যন্ত ইনসুলিন লাগার সম্ভাবনা বেশি। কিন্তু তারা লেট টাইমে ধরা পড়ে 32 উইক থেকে ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন লাগার সম্ভাবনা কম। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন মনে রাখেন, পৃথিবীতে যতজন মানুষ আসলেই DDM মানে আগে থেকে ডায়াবেটিস ছিল, প্রেগনেন্সিতে ধরা পড়ে তা নয়, শুধু প্রেগনেন্সির কারণেই হয়েছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন দেশে দেখা গেছে যে 50 থেকে 80% কে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করে উইদাউট এনি ড্রাগ ব্লাড সুগার কন্ট্রোল রাখা সম্ভব। কিন্তু দিস ইজ নট এ পিকচার অফ বাংলাদেশ, কারণ আমাদের এখানে হিউজ কার্বোহাইড্রেট কনজিউমিং পপুলেশন। আমাদের কতটুকু, খুব রিসেন্টলি একটা গ্লোবাল স্টাডির পার্ট ছিল বাংলাদেশ, সেখানে দেখা গেছে যে বাংলাদেশের মানুষ 70 থেকে 80% টোটাল কার্বোহাইড্রেট কনজিউম করে। তাহলে এই হিউজ কার্বোহাইড্রেট উইল কজ পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া। সেই ক্ষেত্রে কিন্তু শুধু লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে পারাটা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হলো, এটা কিন্তু খাবারের জন্যই বেড়ে গেছে, পারা গেলে ভালো হতো, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করার পরে ওনার কার্বোহাইড্রেট অন্যদের তুলনায় বেশি থাকছে, সেই ক্ষেত্রে পারাটা খুব মুশকিল। কিন্তু আরেকটা জিনিস, ডায়াবেটিস নিয়ে রোজা রাখবেন, এই ডার রিকমেন্ডেশন অলরেডি আপডেট করে ফেলেছে যে ওনারা প্রথমে বলেছিলেন যাদের ডায়াবেটিস, প্রেগনেন্সিতে ডায়াবেটিস আছে আনকন্ট্রোল, তাদের রিস্ক স্কোর 4, কিন্তু এটা পরের এডিশনে আমরা পেয়ে গেছি যে ওটা 6.5, কিন্তু কন্ট্রোল আছে তাদের হলো 3.5, সেটাও কিন্তু হাই রিস্ক গ্রুপ। তাহলে এখানে প্রেগনেন্সিতে যারা রোজা রাখবেন, বিশেষ করে এইবারের কথা যদি বলি, বৈশাখ মাসে at the end of the day ভলিউম ডিপ্রেশন will have detrimental effect on the fetus। সুতরাং এটা কিন্তু উনি যেটা সাহেব কিন্তু অনেকগুলো ধর্মীয় অনুশাসন দেখিয়েছেন, প্রেগনেন্সিতে ডায়াবেটিস নিয়ে রোজা রাখবেন, এটা কিন্তু আসলে ওয়াইজ হবে না।
এবং উনি যদি এই না করে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যখন শেষ করবেন তখন রোজা রাখলে ধর্মীয় অনুশাসনে কোনো ব্যত্যয় ঘটবে না। তাহলে ওয়াই ডিসিশন হলো, যদি পেশেন্ট এবং ফিজিশিয়ান দুজনে একমত হতে পারেন যে উনি এখন রোজা রাখবেন, এটা আইডিয়াল। কিন্তু তাহলে আমরা কখন ইনসুলিন দিব? তাহলে ওনাকে 6 টাইমস ব্লাড সুগার দেখতে হবে। তাহলে টার্গেট হলো খাবার আগে যতবার মাপবেন 5.3 বা তার থেকে কম থাকতে হবে, খাবার 2 ঘন্টা পরে অথবা খাবার পরে ম্যাক্সিমাম ব্লাড সুগার যেটা থাকবে সেটাও 6.7 এর নিচে থাকবে। তাহলে একই পেশেন্টের 2 বারের বেশি যদি এটা আমরা লেভেল ক্রস করতে দেখি, দিস ইজ অ্যান ইন্ডিকেশন টু স্টার্ট ইনসুলিন। ধন্যবাদ। ডক্টর ফারখানা জিজ্ঞেস করেছে ওনার মা হিউমিলিন 30-70 28 ইউনিট করে ইফতারে নিচ্ছে, 28 ইউনিট সেহরিতে নিচ্ছে, কিন্তু ভাইব্রেন্টটা 18 ইউনিট বেড টাইমে নিচ্ছে, কিন্তু এখনো ব্লাড সুগার আনকন্ট্রোল। আপনি যে রেজিমেন পাচ্ছেন প্রিমিক্সড ইনসুলিন 2 বেলা সাথে লং অ্যাক্টিং ইনসুলিন এট নাইট, এটা একটা মানে ইটস নট এ গুড রেজিমেন। হয় স্প্লিট মিক্সডে চলে যেতে হবে, 3 বেলা শর্ট অ্যাক্টিং 2 বেলা এনপিএইচ, অথবা বেসাল-বোলাস রেজিমেনে চলে যেতে হবে। I think she should change the regimen, in fact. Thank you. আমার মনে হয় সাহেব এই প্রশ্নের উত্তরটা দাও, ওই যে ডক্টর আফরোজা খানম প্রশ্ন করেছেন 18 বছরের ইনসুলিন, সেজন্য তোমাকে বলতে বলছে। খুঁজে পাচ্ছি না, বলেন নিচের দিকে। ওনার নানার বয়স হলো 80 বছর, ইনসুলিন পায়, রোজা রাখতে চান, ইদানিং ডায়াবেটিস খুব ওঠানামা করে, ফাস্টিং এবং টু আসারটা অনেক কম বেশি থাকে। উনি মিক্সটা 30-70 14 আর 8 পায়, এবং লিনাট্যাব 2.5 850 একবার পাচ্ছে, খাবার পরে 12-15 এরকম থাকে। না একটা হ্যাঁ দেখলাম ডাক্তার আফরোজা খানম, যেটা 80 বছর বয়স, ওনার নানু, এবং উনি প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে 14 এবং 8 করে, এবং লিনাগিপ্টিন মেটফর্মিন কম্বিনেশন পাচ্ছে, কিন্তু টুয়ার্ডস একটা ব্রেকফাস্ট প্রায় আনকন্ট্রোল থাকে। আমার মনে হয় আপনার ইনসুলিনের ডোজটা একটু বাড়ানো দরকার। রোজা রাখার জন্য আসলে ওনার এইচজিপিটি, রেনাল ফাংশন স্ট্যাটাস, আদার কোমরবিডিটি আছে কিনা সেগুলো অ্যাসেসমেন্টও দরকার। একটা জিনিস মনে রাখবেন, রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হলে ডাক্তার শাহজাদা সেলিম যে চার্ট দেখিয়েছে, চার্টের সবগুলো ইনফরমেশন কিন্তু আপনার লাগবে। রোগীরা অনেক সময় বলে যে স্যার ওষুধ দিয়ে দেন এইচজিপিটি ক্রিয়েটিন আমি পরে করে দেখাবো, এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আপনি সবগুলো প্যারামিটার আপনার হাতে নেবেন, তারপর রিস্ক স্ট্রাটিফিকেশন করবেন, তারপর আপনি রোগীকে রোজার জন্য অ্যাডভাইস করবেন। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্ড সায়েন্টিফিক। থ্যাংক ইউ। আমরা মনে হয় স্যারের মতামত শুনে সবচেয়ে ভালো হবে। প্রফ সাহেব, স্যারের মতামত। স্যার দুইজন হাত তুলে রেখেছিল স্যার দীর্ঘ সময়, এই দুজনকে নিয়ে ডক্টর মুন, তাদের সরাসরি কথা কি শুনলেন স্যার? হ্যাঁ আনোয়ার সাহেব, ডক্টর আনোয়ার সাহেব। হ্যালো স্যার, আমি সালাম স্যার। স্যার শাহজাদা স্যারের কাছে আমার কোশ্চেন, আমার বাবা মেটফর্মিন 500 মিলিগ্রাম বিডি করে খাচ্ছেন, আর সিটাগ্লিপ্টিন 50 মিলিগ্রাম বিডি করে পাচ্ছেন। তো এখন যে উনি আমরা যেটা করি, উনি 3 বেলা খান আর কি, মানে ইফতার করেন, সেহরি করেন, আর রাতের বেলা ডিনার করেন। সেক্ষেত্রে যেটা হয় যে ওনাকে যদি আমি মানে সেহরিতে দিই অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন গুলো, তাহলে ঝামেলা যেটা হয় যে উনি গত বছর এরকম বলছেন দুর্বল লাগে আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম গত বছর ওনাকে ইফতারে দিয়েছি এবং ডিনারে দিয়েছি আর কি, আর সেহরিতে কোনো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন দিই নেই। তো এটাতে কি মানে কোনো সমস্যা হতে পারে কিনা? ব্লাড সুগার কেমন থাকে? ব্লাড সুগার রোজার আগে কন্ট্রোলে ছিল 6, HbA1c রিসেন্টলি কোভিড এর জন্য করা হয়নি, কিন্তু মানে এমনি 7 বিলো 7 থাকে সবসময়। উনি একটু ভালো অবস্থানে আছে, ওনাকে কিন্তু খুব সিম্পলিফাইড করে ফেলতে পারেন দুইটা, যেমন উনি 500 মেটফর্মিন পাচ্ছে, একটা লং অ্যাক্টিং মেটফর্মিন দেন একবার, এবং সিটাগ্লিপ্টিন 50 করে 2 বার পাচ্ছে, সেটা 100 মিলিগ্রাম পাওয়া যায়, অথবা আরো ভালো হয় সিটাগ্লিপ্টিনের সাথে মেটফর্মিন কম্বিনেশনই পাওয়া যায়। রোজার সময় বেসিক প্রিন্সিপাল হলো আমরা হাইপোগ্লাইসেমিয়া করবো না, ব্লাড সুগার একটু কম কারেক্ট করবো, এটা মনে রাখেন। তাহলে ওনাকে একটা সিটাগ্লিপ্টিন 50 বাই মেটফর্মিন 1000 কম্বিনেশন ইফতারে দিয়ে দেন। রোজার সময় উনি হাইপোগ্লাইসেমিয়া খারাপ লাগা ছাড়া রমজান মাস শেষ করুক, রমজানের পরে আপনার গুড গ্লাইসেমিক কন্ট্রোলের দিকে যাবে, এটাই সবচেয়ে ইজি হবে। সেক্ষেত্রে আমার কোয়েরিটা ছিল যে আমি যদি সেহরিতে না দিয়ে যদি ডিনারে দিই তাহলে কি কোনো সমস্যা? না, একবারে দিবেন আপনি, একবারে দিবেন সিটাগ্লিপ্টিন মেটফর্মিন কম্বিনেশন 50 বাই 1000 শুধু ইফতারে একটা পাবে। আচ্ছা তাহলে ইফতারে মানে তাহলে খুব সহজ হয়ে যাবে, একটা ট্যাবলেট খাওয়া দরকার নেই, একটা ট্যাবলেটই হয়ে যাবে। আচ্ছা তাহলে ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকজন পার্টিসিপেন্ট ছিল ডক্টর মুন, দীর্ঘ সময় ধরে হ্যান্ড রাইজ করে আছে।
ডক্টর মোহন আসসালামু আহমেদ স্যারের আলাইকুম। কথা বলুন। জি, জি আসসালামু আলাইকুম স্যার, অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। প্রথমে আমি জানতে চাচ্ছি যে আমার আম্মু সম্পর্কে। আমার আম্মুর বয়স হচ্ছে 48 ইয়ার্স, ওনার হচ্ছে আইএসডি আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডায়াবেটিস হচ্ছে 5 বছর ধরে, পেরিফেরাল নিউরোপ্যাথি অলরেডি ডেভেলপ করে গেছে। ওনার ডায়াবেটিস প্রায় আনকন্ট্রোল থাকে। উনি আগে থেকে গ্লিপিটা M50/500 খেতেন। রোজার 1 মাস আগে থেকে উনার কমপ্লিট এক্সআর 30 একটা করে শুরু করা হয়েছে, কিন্তু এটাতে উনার ব্লাড সুগার লেভেল এখন এফবিএস থাকে 5.6, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট থাকে হচ্ছে 12.6। তার এইচবি এ1সি ছিল 8.5। কিন্তু এই কমপ্লিট এক্সার শুরু করার পর থেকে 30 যেটা একটা করে খাচ্ছে সকালে, এটা শুরু করার পর থেকে ওনার প্রচন্ড খারাপ লাগছে, শরীর খুবই খারাপ করছে, মাথা ঘুরছে, কিন্তু সাইন সিমটম যদিও হাইপোগ্লাইসেমিয়া থাকছে, কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে, মোটামুটি 12.6 থাকছে এর পরে, খাবার পরে, আর খাবার আগে 5.6 এরকম থাকছে। কিন্তু এখন রোজা রাখতে গেলে আরো বেশি সমস্যা হচ্ছে। তিনি একেবারেই বলছেন যে হচ্ছে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তিনি থাকতে পারছেন না। এই ক্ষেত্রে স্যার আমি ডোজটা কি কমাবো বা অন্য কোনো কিছু কি করবো? এখানে আমি দুইটা প্রশ্ন করতে চাই। প্রথমত কি উনি ওরা রাখবেনই এরকম কি, নাকি উনি ভাবছে যে রাখলে ভালো, না রাখলে ভালো, এরকম ভাবনা? যদি না, উনি উনি না রাখে, জি রাখতেই চাচ্ছে স্যার, এরকম, জি রাখতে চাচ্ছেন আর কি। হ্যাঁ ঠিক, রাখতেই চাচ্ছে যদি, তাহলে ওনার যে সমস্যাটা হয়, ডাক্তার সাহেব কিন্তু একটা আই ওপেনিং স্টেটমেন্ট দিয়েছে আগে আপনাদেরকে, যে অনেক জি, জি। পেশেন্ট ব্লাড সুগার একটু বেশি 8, 9, 10-এও কিন্তু ওনার হাইপোগ্লাইসেমিয়া সিমটম হচ্ছে, তাহলে ওনার আসলে ব্লাড সুগার সবসময় বেশি থাকে। জি, জেনারেলি এরকম হয় যে ওনার ব্লাড সুগার যদি সর্বনিম্ন 10 থাকে, তাহলে 2.5 বা 3 ওর নিচে নেমে আসলে ওনার হাইপোগ্লাইসেমিয়ার মতো লাগে। যদিও আমরা বায়োকেমিক্যাল হাইপোগ্লাইসেমিয়া বলছি, ওটা ভাঙতে হবে 3.9 অথবা তার নিচে গেলে, কারণ এই পেশেন্টরা আসলে কন্ট্রোল ভালো না। তারা প্রমাণ হলো, আমি একটু আগে বলেছিলাম যে যাদের অনেকদিন থেকে ওরাল এন্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ পাচ্ছেন, কিন্তু এইচবিএওয়ানসি 7.5% এর উপরে, তারা কিন্তু ইনসুলিন নেবেন সেই ক্যাটাগরির রোগী। তাহলে আপনার আম্মাও কিন্তু ওই ক্যাটাগরি, আগে ইনসুলিন নিতে হতো, কিন্তু এখন কিন্তু আমাদের কাজ আবারও খুব স্পষ্ট। আমরা যত কম সিমটম, কম খারাপ লাগা, কম হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি নিয়ে রমজান মাস শেষ করতে পারি, সেটা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ওনাকে তাহলে ওই গ্লাইকাজাইড MR30 যেটা দিয়েছেন আপনি, ওই ক্ষেত্রে ওটাকে আপনি প্লেনটাতে চলে যান, 80 করে দিয়ে ইফতারে যান, তাহলে ওটা শর্ট অ্যাক্টিং হবে, রাত্রি বেলাতেই অ্যাকশন থাকবে, আর যা ব্লাড সুগারও কমবে, রাত্রি বেলাতেই কমবে। আর মেটফরমিনটাকে আপনি এক্সট্রা যদি দেন, তাহলে 1000 ইফতারে দিতে পারেন। আমার মনে হয় এটা করে ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল থাকবে, হাইপোগ্লাইসেমিয়াও হবে না, মোটামুটি সেফলি ওনার রমজান মাস পার করে দিতে পারবেন। রমজানের পরে খুব টাইট কন্ট্রোল, কারণ ওনার অলরেডি ডায়াবেটিস কমপ্লিকেশন শুরু হয়ে গেছে, কমপ্লিকেশন গুলো প্রোগ্রেশন হবে না। এটার জন্য যা যা করতে হয় আমাদের সেটা করতে হবে, সেটা রমজানের পরে। রমজানের পরে আবারও বলছি, স্টেটমেন্ট খুব পরিষ্কার, গুড কন্ট্রোল নয়, কিন্তু রিস্ক রিডাকশন টার্গেট। অনেক আমি ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি ডাক্তার শাহজাদা সেলিমের আনসারের সাথে আমি জাস্ট একটা কথা যোগ করতে চাই। আপনি কোনো পেশেন্টকে যখন নতুন ইনসুলিন শুরু করবেন, ডিউ টু চেঞ্জিং অফ দ্য অসমোলারিটি অফ দ্য ভেন্স, পেশেন্ট কিন্তু ভিজুয়াল ডিস্টারবেন্স ডেভেলপ করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমরা ইনসুলিন নিউরাইটিস বলি। আমাদের নিউরনের অসমোলারিটি চেঞ্জের জন্য র্যাক বার্নিং ডিটিউরেট করতে পারে। সুতরাং রোগী এসে আপনাকে বলবে যে স্যার ইনসুলিন দিয়ে আমার কিছু প্রবলেম হচ্ছে। তার মানে when blood sugar is very high, when you control your blood sugar, there may be some symptom of feeling unwell. তো আমি অনেক সময় রোগীদের বোঝানোর জন্য বলি যে 10টা সিগারেট খেত, তাকে যদি 5টা সিগারেট খেতে দেন, দেখবেন যে তার কাছে খারাপ লাগছে। সুতরাং ইটস এ স্টেপস অফ গোয়িং ডাউন। সুতরাং ইটস এ সাইন যে পেশেন্টের ব্লাড সুগার হয়তো কখনোই কন্ট্রোল ছিল না। তো আপনি আপনার আমার কথা বললেন, ওনার আইএসডি আছে, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, এবং আপনি যদি সার্চ করেন দেখবেন যে হয়তো ওনার মাইক্রোএলবুমিয়া, দেয়ার আর লটস অফ কমপ্লিকেশন দ্যাট হ্যাভ অলরেডি বিন ডেভেলপড। সুতরাং এই পেশেন্ট আমার ধারণা ইটস এ গুড ক্যান্ডিডেট ফর ইনসুলিন, এবং ওনার ক্ষেত্রে গুড গ্লাইসেমিকের কন্ট্রোল ডাক্তার শাহজাদা সিং যে এরকম বলবো, রোজার পরে ওনার ক্ষেত্রে গুড গ্লাইসেমিক কন্ট্রোলে আমি কোনো মার্সি করবো না, বিকজ শি ইজ অলরেডি ডেভেলপিং এ নাম্বার অফ কমপ্লিকেশন রিলেটেড টু ডায়াবেটিস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার আপনাদের খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য। স্যার আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো স্যার, আপনাদের সেমিনারে যে জিনিসটা আমরা শিখলাম যে সিকেডি পেশেন্টের স্টেজ 4-5 আমরা তাদেরকে রোজা না রাখার জন্যই বলবো স্যার, এবং ডায়ালাইসিস যারা পায় তাদের তো
রোজা ভাঙছেই স্যার। তো এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে স্যার যদি আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ চুজ করতে যাই স্যার, আমরা সেই ক্ষেত্রে লিনাগিপ্টিনটা আমাদের ডোজ রিডাকশন লাগছে না, আমরা দিচ্ছি। কিন্তু স্যার আমরা অনেক জায়গায় দেখি স্যার, অনেক সময় আমরা এন্ডোক্রাইনোলজিস্ট থেকে দেখি যে লিনাগিপ্টিনটা বিডি ডোজে ইউজ করা হচ্ছে স্যার। কিন্তু আসলে স্যার এটা মানে গাইডলাইনটা কি স্যার লিনাগিপ্টিনটা ইউজ করার ব্যাপারে স্যার? এখানে একটা ইন্টারেস্টিং তথ্য বলি, লিনাগিপ্টিনের আমাদের কিন্তু বিশেষ কোনো আগ্রহ নাই ডায়াবেটিসের রোগী তাদের খারাপ ওষুধ ব্যবহার করতেই হবে। এটা বলছি এই কারণে যা খুব অ্যালার্মিং যে অনেকে এদের যে মনে করছে যে কিডনিকে সেভ করতে পারবে, তা কিন্তু নয়। লিনাগিপ্টিন রেনাল ফাংশন যেরকমই হোক ব্যবহার করা যাবে। এক, দ্বিতীয় হলো লিনাগিপ্টিনের হাইয়েস্ট ডোজ হলো 5 মিলিগ্রাম। যদি আপনি শুধু প্লেন লিনাগিপ্টিন দেন, বাংলাদেশে কিন্তু শুধু 5 মিলিগ্রামই আছে, তাহলে একটাই দিতে হবে। কিন্তু যখন মেটফরমিনের সাথে কম্বিনেশন দেওয়া হচ্ছে তখন 2.5 এর সাথে মেটফরমিন 500 দেওয়া হচ্ছে। সুতরাং যদি এরকম স্টেজ 3 পরে 4-5 এ গিয়ে কোনো পেশেন্ট পান, তাকে তার মেটফরমিন দেওয়া হবে না, তাহলে কিন্তু 2.5 দুইবার দেওয়ার সুযোগ নেই। তাহলে কারণ 2.5 মার্কেটে নেই আমাদের, শুধু 5 মিলিগ্রাম। তো সেই ক্ষেত্রে একটা। দ্বিতীয় হলো যদি আপনার এরকম পেশেন্ট হয়, তাহলে আমরা সবসময় খুব পরিষ্কারভাবে বলতে চাই যে পেশেন্ট যত খারাপ অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে ওরাল ড্রাগ ইউজের সুযোগ তত কমে যাবে, ইনসুলিন ইউজের প্রয়োজন তত বাড়বে। কারণ ডোজ যাই হোক, তাহলে আবারও ও ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া ক্রিয়েটিনিন যত বাড়বে, হাইপোগ্লাইসেমিয়ার চান্স তত বাড়বে। তাহলে ডোজ কম লাগবে, কিন্তু ইনসুলিন ইজ দ্য ফাইনাল অপশন, এটা মনে রাখতে হবে। আমি একটু যোগ করি ডাক্তার শাহজাদা সেলিম ভাইয়ের কথার সাথে। আসলে স্টেটমেন্টটা হচ্ছে লিনাগিপ্টিন রেনাল অথবা লিভার এমপায়ারমেন্টে ডোজ মডিফিকেশন দরকার নাই। এই কথাটাই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আমাদের চিকিৎসকদের মাথা ধোলাই করে ফেলছে যে সিকেডি হয়ে লিনাগিপ্টিন দিতেই হবে। কিন্তু মনে রাখবেন, at the early stage of development of the diabetes আপনার এই যে ইনক্রিটিন ইফেক্ট কিন্তু আস্তে আস্তে ইম্পেয়ার্ড হয়। যে পেশেন্ট দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস 10-15-20 বছর পেশেন্ট হ্যাভ ডেভেলপড রেনাল ইম্পেয়ারমেন্ট এন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ কমপ্লিকেশন, কতটুকু ইনক্রিটিন ইফেক্ট আপনি বেনিফিট পাবেন বাই ইউজ অফ দ্য লিনাগিপ্টিন। আমি তো অনেক সময় আমি একদম অ্যাডভান্সড টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমি লিনাগিপ্টিন অথবা যে কোনো ধরনের গিপ্টিন ইউজ করার তো আমি কোনো যুক্তিকতাই দেখি না। এটা খুব বেশি কম দেন, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম। আপনি 10 দিলে তো মানে it will be it's unnecessary wastage of money, there is nothing else. Thank you. তাই সুরাব সাহেব স্যারকে তাহলে কি আমাদের সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে যখন অ্যাডভান্স স্টেজে যাবে 4-5 স্টেজে স্যার, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনসুলিনটাকে এনকারেজ করা উচিত ইনস্টেড অফ এনি। এবং আরেকটা জিনিস সাহেব যেটা বলেছে আমি তখন বলতে চাইনি, ওদের হয়ে যাবে কিনা, এই DPE4 ইনহিবিটর গুলো তারা করবে কি ডায়েটারি গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন সিক্রেশন ফ্রম প্যানক্রিয়াটিক বিটা সেল করবে। তাহলে একটা পেশেন্ট তার ডায়াবেটিসের অবস্থা এরকম যে উনি ডায়াবেটিসের কারণে সিকেডি হয়েছে, সেটা কিন্তু 14-15 বছর পরে, মিন টাইম কারো আরো পরে হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস হওয়ার 14-15 বছর পরে মোস্ট অফ দ্য পেশেন্ট উইল হ্যাভ ভেরি লিটল প্যানক্রিয়াটিক বিটা সেল ইন ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা দিয়ে শুধু টাকা নষ্ট করা আর কিছু হচ্ছে না, বরং ওটার জন্য তো ইম্পর্টেন্স হলো যে ক্রিয়েটিনিন যত পারে নসিয়া ভমিটিং এর সম্ভাবনা তত পারে, এই ড্রাগটাও কিন্তু নসিয়া ভমিটিং করতে পারে, শুধু সাইড এফেক্টই পাওয়া যাবে, ইফেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। থ্যাংক ইউ স্যার ফর মেকিং আমরা একটু শেষের দিকে আমার মনে হয় ধন্যবাদ স্যার আমাদের পার্টিসিপেন্টদের অসংখ্য প্রশ্নের জবাব খুবই কনসাইজ এবং চমৎকারভাবে দেওয়ার জন্য। স্যার এখনো দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্টরা অনেক কোশ্চেন করে যাচ্ছে, কিন্তু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আমাদের প্রশ্নোত্তর পর্বটি আর পরিচালনা করা সম্ভব না। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই অনলাইন সেমিনারের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের একান্ত গার্জিয়ান, আজকের এই অনলাইন সেমিনারের চিফ গেস্ট প্রফেসর রেদওয়ানুর রহমান স্যার। Thank you very much. I was very much enjoying the presentation. I must admit that my students are giving better presentation than me, and it was very informative, very timely, and I believe it was reasonably intensive in terms of addressing the Ramadan, and it will greatly benefit the physicians. It is unlikely that patients will be able to assimilate all the presentation information, and they cannot use these informations by themselves. So, but for doctors, I will request them to see again, if necessary, if they have forgot anything or they have any questions, because it was very informative and very timely. So there is hardly
anything to talk on the management of diabetes in Ramadan, but we can discuss from some other points. For example, in diabetes mellitus, it is said that the most important prognostic indicator is hemoglobin A1C. So really, if we make very little, we undercorrect the patients of diabetes mellitus, especially in elderly patients with comorbidities, it is unlikely that hemoglobin A1C will be greatly altered, which is the most important predictor of outcome. So the reason for telling is that while treating patients with diabetes mellitus during prolonged fasting like Ramadan, the patients are put at risk of acute complications like hypoglycemia, which is potentially very serious and may require the patient to be hospitalized if we cannot train the patient adequately. So in Ramadan, whenever a patient comes to a physician, I think it will be the responsibility of the physician to assist the patient to fast or to comply to his requests, how he wants to get there. So it's not that we are there for একজন এসে বলবে যে আমার তো গ্যাস্ট্রিক, ডাক্তার সাহেব বলেন না আমি কি রোজা থাকতে পারবো। তাহলে ওই রুগীকে রোজা না থাকতে বলার জন্য কিন্তু আমরা নই, কিন্তু যে রুগীটা প্রেগনেন্ট and diabetic, যে রুগীটা ডায়াবেটিস with chronic kidney disease, for example with symptomatic stable angina, or in conditions where the patient is on is heart failure on diuretics. So these are the patients which are likely to be affected by both the fasting and dehydration, which occur together in patients. So, so the purpose of a physician interaction with a diabetic patient will be training the patient how best he can be treated adequately, allowing him to have some choices beyond the rigorous routine schedule of non-fasting time, and also preventing them from acute and chronic complications of diabetes mellitus. So it is true that there are many patients who are such bias. For example, I can give you an example. I had one patient whom I was seeing for metabolic syndrome, chronic kidney disease, and had creatinine 4.2. So I requested him not to fast because I said that if there is hypovolemia, your kidney dysfunction may be aggravated. ওর তখন ইনসুলিন ডিমান্ড কমে গেছে, এই জন্য হি ওয়াজ অন লো ডোজেস অফ ইনসুলিন। হাইপোগ্লাইসেমিয়া আপনার বেশি হবে না, কিন্তু এটা হতে পারে। ওই রোগীটা আমাকে এমন একটা প্রশ্ন করলো, বললো যে আপনি কি বলতে পারেন যে আমি যদি রোজা না থাকি আমি একদিন বেশি বাঁচবো, এটা করতে পারবেন? আমি বললাম যে না ভাই, এইরকম এটা করা সম্ভব নয়, এটা নয়। জিনিসটা হচ্ছে যে আমরা তো উই ক্যান প্রেডিক্ট ইন সাম সিচুয়েশনস, নট অল। তাহলে যাদের কতগুলো কন্ডিশন আছে, ডিজিজ আছে, ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট ইউ আর প্রোন টু। যদি আমি জানি যে রাস্তা দিয়ে কাটা আছে, আমি তো এই রাস্তা দিয়ে যাবো না, আমি চাইবো একটা বিকল্প রাস্তা দিয়ে যেতে। তাহলে রুগীদেরকে কনভিন্স করার দায়িত্ব আমাদের, কিন্তু চিকিৎসকদের। এই জন্য এইসব রোগগুলা ক্রনিক ডিজিজ বলে যে ওদেরকে একটা ট্রিটমেন্ট করতে হবে, যেটাকে বলছে T2T, means treat to target. We would like to keep the patient at hemoglobin A1C target. We want to manage them with fasting target. We want to manage them with 2 hour after meal targets. So you need to expect that there will be some alterations. And if the alterations are sustained or persisting, that's why we need monitoring. So all patients on insulin should be trained to for home monitoring of blood glucose, especially during Ramadan. And mostly we need pre-meal determination because we want to prevent hypoglycemia. We can increase the dose to cover the hyperglycemia. So in those cases, and also the patient, there is need for a reduction of the dosage of insulin and the insulin secretagogues. So if patients are on those drugs, we need to consider that. The other thing is that the nature of the food also is likely to become variable. But we try to encourage them to be the principles that you take adequate vegetables and fruits, try avoid less readily available sugars, not direct sugars. So it will be a conversation, it will be an understanding between the patient and the client, the physician and the client, such that the patient can pass through an eventless Ramadan performing his rituals. Risk is high. We need to undercorrect the glycemia because 1 month of undercorrection in a patient with 70 years, with CKD, early chronic kidney disease, and diabetes mellitus will not die from an effect of hyperglycemia. So hyperglycemia today
is a complication after years, after 5 years. So that's why we will be allowing some lifestyle choices by the patients, as well as we will adjust the diabetes mellitus to its maximum, such that we can keep a better outcome for our patients. So with this pivot, I again thank the organizers for inviting me to be here and the presenters for their excellent presentation. I believe that doctors around the country will be benefited by this. Thank you very much. ধন্যবাদ স্যার। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি। প্রোগ্রামের পর্যায়ে ভোট অফ থ্যাঙ্কস নিয়ে আসবে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর ডক্টর শরীফুদ্দিন ভাইয়া। থ্যাংক ইউ ডাক্তার সাদিম আফজাল তুরাব। আজকের এই প্রোগ্রামে, আজকের এই সেশনে আমাদের সম্মানিত গেস্ট হিসেবে যারা ছিলেন তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা হয়তো, স্যাররা হয়তো খেয়াল করেছেন, আমাদের সাথে যখন সেশন চলাকালীন প্রায় 150 জনের মতো জুমে কানেক্ট ছিল এবং প্রায় 100 জনের কাছাকাছি ফেসবুকেও লাইভ দেখছিলেন। তো সবাই খুব, মানে এই বিষয়টা খুবই টাইম ডিমান্ডিং একটা বিষয় ছিল। একে তো আমাদের কোভিড সিচুয়েশনে পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে ফ্যাকাল্টি হই না কেন, ডায়াবেটিস পেশেন্ট আমরা পেয়ে থাকি। পাশাপাশি আমরা সবাই কিন্তু প্রত্যেকের ফ্যামিলিতে ডায়াবেটিসের রোগী আছে। পাশাপাশি এই কোভিড সিচুয়েশনে কিন্তু সবসময় আমরা এন্ডোক্রাইনোলজিস্টকে পাই না, আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে পারি না। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে এই যে হোম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু ম্যানেজ করা, এটা কিন্তু আমাদের নিজস্ব জ্ঞানে করতে হয়। তো সেই ক্ষেত্রে আজকের এই আপডেটেড নলেজের উপর যে প্রোগ্রামটা, এটা আমাদের সবাইকে অনেক বেশি পরিমাণ হেল্প করবে। এবং কমেন্ট সেকশনে এখন পর্যন্ত সবাই প্রশ্ন দিচ্ছে, আপনারা যদি, তারা যদি খেয়াল করেন, এখনো চ্যাট বক্সে আমাদের প্রশ্ন আছে। আমরা আর মনে হয় প্রশ্ন না নিই, কারণ আমাদের প্রোগ্রামটা 1.5 ঘন্টা ছিল, 1.5 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। তো আজকের প্রোগ্রামের জন্য সবাই থ্যাঙ্কস জানাচ্ছিল। তো আসলে মেইন যেটা হচ্ছে, আমরা মেইনলি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছি যে স্যারদের মাঝে এবং আমাদের ফিজিশিয়ানদের মাঝে একটা কানেকশন বা যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্য। আজকের প্রোগ্রামের গোটা কৃতিত্ব কিন্তু আমাদের যে দুজন মেইন স্পিকার ছিল এবং আমাদের চেয়ারপারসন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদানুর রহমান স্যার, ওনাদের। তো আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি এই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সম্মানিত চিকিৎসকবৃন্দ, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমাদের স্যাররা যদি থাকেন, যদি একজন খুব বারবার প্রশ্নটা করছে, এই চ্যাট বক্সের এই প্রশ্নটার আনসার নিয়েই আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ করব। স্যার যদি শুনে থাকেন আমাদের প্রোগ্রামটা, একজন একটা প্রশ্ন করেছে স্যার, যদি চ্যাট বক্সে দেখে থাকেন। কার কাছে প্রশ্নটা, কার কাছে? ডক্টর চাঁদনি। হ্যাঁ, সেলিম ভাই বলেন, একদম লাস্ট কোশ্চেনটা সম্ভব। আমার হাজবেন্ড 39, hypertension, diabetes, blood sugar, FBS 8 millimole per liter, 2 hours after breakfast 14, linargliptin metformin combination পাচ্ছে একটা করে, ডাইমেথন এমআর এবিকে এত পাচ্ছে। প্লিজ এখন ডায়াবেটিসের, হ্যাঁ ওনার তো এটা দেখছি রমজানের আগের রেকর্ড, এখন কিভাবে পাচ্ছে সেটা অনুমান করতে পারছি না, তবুও যেটা আইডিয়ালি করা উচিত সেটা বলছি। গ্লাইকোজাইড এমআর, যেটা ডাইমেথন এমআরটা উনি 60 মিলিগ্রাম বিফোর ইফতার, মানে ইফতারের আগে পানি খায় ওই সময়টাতে খাবেন। প্রেশারের ওষুধটা আগের মতোই চলবে, এটা রাতে খেতে পারে এক সময়। আর লিনাপটিন যেটা পাচ্ছে সেটা লিনাগ্লিপটিন মেটফর্মিন কম্বিনেশন, সেটাও কিন্তু ওনাকে ইফতারের সময় খেতে হবে, কিন্তু ডিনারের সময় যদি উনি মোটামুটি পরিমাণে খাবার খায় ডিনারের সময় খেতে পারে, এটা হবে এখানে। কিন্তু ওনাকে আমার মনে হয় খুব আর্জেন্টলি পারলে কালকেই ঘুম থেকে উঠে সকাল 11টায়, বিকাল 4টায়, ইফতারের ঠিক আগে, ইফতারের 2 ঘন্টা পরে এবং সেহরির আগে ব্লাড সুগার দেখে এই ওষুধগুলো আবার অ্যাডজাস্টমেন্ট করার জন্য স্টেপ নিতে হবে। ধন্যবাদ ডাক্তার সাদিম। এবং আমি একটু যোগ করি, সম্ভবত পেশেন্টের, আই ডোন্ট থিঙ্ক দ্য পেশেন্ট হ্যাজ গুড গ্লাইসেমিক কন্ট্রোল। রোজার পরে একটা HbA1c করে আমার ধারণা ডোজ ইন্টেন্সিফিকেশনের পেশেন্টের দরকার আছে। ধন্যবাদ শরীফ, ডাক্তার তুরাফ এবং রেদওয়ান স্যার এবং ডাক্তার শাহজাদা স্যার, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে। আর এর পাশাপাশি আমরা একটু আরেকটু দাওয়াত দিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী 23 তারিখ আমাদের স্যার ডাক্তার সাইফুদ্দিন স্যার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের উপর আরেকটা সেশন নেবেন। আপনাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব হয় সেশন থাকবেন, এবং অনেকে আমাদেরকে অনুরোধ করছে এবং অনেকের অনুরোধের প্রেক্ষিতে এই সেশনটা আয়োজন করা। তো আসলে তারা দীর্ঘ সময় রোজা রেখে আজকে আমাদের এই প্রোগ্রামে অনেক সময় ধৈর্য ধরে সবার প্রশ্ন উত্তর দিয়েছে, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা জানি যে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না তাদের এই কিছুটা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ঠিক আছে।
you.